ঘটনাটা কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের কাছাকাছি একটা জায়গায় ঘটা একটা ঘটনা। হঠাৎ দূরে রাস্তায় দেখে একটা কে হাত দেখাচ্ছে, একজন মহিলা শাড়ি পরে আছে নীল কালারের। এর পরে যেই সত্যিটা জানতে পারে সেটা আমি যখন শুনি মানে আমার একটুখানি অবস্থা টাইট হয়ে গেছিলো। মাঝ রাতে ওই 2-3টে এরকম বাজবে, এই সময় হঠাৎ হাড্ডি চেবানোর আওয়াজ পাচ্ছে। রান্নাঘরে বসে ডাস্টবিন থেকে যে মাংসের হাড়গুলো ফেলেছিল সেইগুলো চিবাচ্ছে। কি বলছো? আমি যখন প্রেম করতে পারিনি অন্যদেরও প্রেম করতে দেবো না। তো চপার হয়, সেই চপার দিয়ে কোপ মেরেছিল, একটা না অনেক কটা কোপ মেরেছিল, পুরো নলিফলি কেটে গেছিল। তোমার জন্মের সাথে সাথে তোমার মতোই দেখতে একটা জিন তোমার সাথে যুক্ত হয়ে যায়, একে বলে। বাচ্চা পেটে ওই অবস্থায় স্বামী নাকি অ্যাসিড ছুঁড়ে মারে নিজের ওয়াইফকে। কি বলছো? মনে হলো কালো কিছু একটা পড়ে আমার গাড়ির সামনে আসছে, আমি না ব্রেকে পাটাও মেরেছি, পেটের দিকে তাক করে আমি কিন্তু এটাকে নিতে এসেছি, আমি কিন্তু নামিয়ে যাবো না। মাংসটা দুপুরে খেয়েছিল? ভালো প্রশ্ন তুমি করলে, সেটা আমি বলছি তোমাকে। বলো। এই যে ভাবনা চিন্তা, এই নেগেটিভ ভাবনা চিন্তা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার নিজের নয়। কৌস্তবের আড্ডাতে আজকে আমাদের সাথে রয়েছে সৌম্যজিৎ। তার সাথে বিভিন্ন ধরনের ঘটনা, বিভিন্ন ধরনের আলোচনা করা হয়েছে এবং কৌস্তবের আড্ডার এই যে আলোচনাগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সৌম্যজিৎ প্রথমে কল্যাণী এক্সপ্রেসওয়ের একটা ঘটনা, এছাড়া মাল্টিপল জিনিসপত্র শেয়ার করেছে আজকে। আমিও আমার নিজের একটি ঘটনা এখানে শেয়ার করেছি এবং আরও বেশ কিছু জিনিসপত্র জানিয়েছি যেগুলো হয়তো আপনাদের জীবনকে প্রভাবিত করবে একটা পজিটিভ ওয়েতে। সেগুলো ডেফিনেটলি আপনারা যদি মাথায় রাখেন, সাবধান থাকেন, সেগুলোর থেকে অনেক ব্ল্যাক ম্যাজিক, অনেক তান্ত্রিক অবিচার ক্রিয়া, তুকতাক, এইগুলোর থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আজকের এই এপিসোড আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনার যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন লাগে বা কোনো তন্ত্র রিলেটেড হেল্প লাগে, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্টে। হ্যালো সৌম্যজিৎ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। সবার আগে বলো তুমি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বিষয়টা হচ্ছে, অনেক সময় গাড়ি নিয়ে আমি যখন বেরোই তখন একটা রুট খুব বেশি আমার প্রেফারেন্সে থাকে, সেটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। রাস্তাটা বেশ ফাঁকা, চওড়া রাস্তা, এবং সেখান দিয়ে যখন গাড়ি চালাই আশেপাশে যে সিনারি, ওভারঅল রাস্তাটা খুব এনজয় করি আমি। বাট মাঝে মধ্যে যখন রাত 2-3টের সময় কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে ফিরছি কোনো কাজের সূত্রে বা কোনো কারণে, আশেপাশে যে জঙ্গলগুলো দেখি, আশেপাশে যে নীরবতা বা নিস্তব্ধতা দেখি, একদম জমজমাট একটা জায়গা, সেটা নিঝুম হয়ে যায়। আমার মনে হয় যে ওই জায়গাগুলোতে কয়েকটা ঘটনা, কয়েকটা ইতিহাস লুকিয়ে রয়েছে। আর আমি আরও বেশি অবভিয়াস হয়ে যাই এই ঘটনায়। তুমি আমাকে লাস্ট টাইম বলেছিলে কল্যাণী এক্সপ্রেসওয়েরই একটা ঘটনা তুমি শেয়ার করবে, এবং ঘটনাটা যে এতটা প্যাথেটিক, এতটা নির্মম হতে পারে বা এতটা হিডেন ট্রুথ সেটার মধ্যে থাকতে পারে আমি আশা করিনি। কি ঘটেছিল সৌম্যজিৎ, শুরু থেকে শুরু করো এবং জানাও কি ফেস করেছো, কারণ ঘটনাটা যেখানে ঘটেছে তুমি নিজেও গেছো। কি হয়েছিল? ঘটনাটা কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের কাছাকাছি একটা জায়গায় ঘটা একটা ঘটনা, আর এটা 2013-14 এই সময় ঘটা একটা ঘটনা। আর এই পুরো ঘটনাটা ডিটেলসে আমাকে আমার এক বন্ধু, ওর নাম হচ্ছে রাজা, আমরা একই স্কুলে 5 থেকে 12 অবধি পড়াশুনো করেছি, কাঁচরাপাড়া হাই স্কুল, যে স্কুলে আমি মানে এইচএস পর্যন্ত পড়েছি। তো ওই স্কুলেই ওর সাথে আলাপ। তো ওদের একটা ফ্যামিলি ব্যবসা আছে, সেটা হচ্ছে বিভিন্ন নিমকি, ভাজাভুজি আইটেম, এগুলো ওরা বানায় এবং আমাদের লোকাল কিছু মার্কেট, সিটি বাজার বলে একটা মার্কেট আছে, বিভিন্ন বাজারে ওরা এগুলো সাপ্লাই করে এবং দূরেও, কাছাকাছি কিছু দূরেও যে মার্কেটগুলো আছে সেখানেও সাপ্লাই করে। তো সেরকমই ওদের বাড়িতে একটা ওই ভ্যান গাড়ি হয়, ভটভটি ভ্যান গাড়ি, ওই গাড়ি করে ওরা ডেলিভারি করতে যেত। এবার ওদের পরিবারে ছিল 3 জন, মানে আমার এই বন্ধু রাজা এবং ওর দাদা এবং ওর মা, এই মানে আন্টি, এই 3 জনই ছিল। ওনার মানে বাবা ছিল না। তো খুব মানে ওই ব্যবসাটা কিন্তু অনেক পুরনো ব্যবসা ছিল ওদের, এই নিমকি ভাজা বা এইগুলো ডেলিভারি করা। সেরকমই ওরা একদিন ওই কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরে
একটু অনেকটা যাওয়ার পরে একটা জায়গা পরে সেইখানেই এই ঘটনাটা ঘটেছিল, যেটা আমাকে বলেছিল। তাহলে একদম আমি ডিটেলসে তোমাকে বলছি ব্যাপারটা, কারণ আমি যখন শুনেছিলাম আমিও অবাক হয়ে গেছিলাম যে এরকমও ঘটতে পারে। তারপর অনেকজনের কাছ থেকে আমি আলোচনা করেছি, সবাই কিন্তু কিছু না কিছু এই জায়গাটা নিয়ে বলেছে। আর এই ঘটনাটার দুটো পার্ট আছে, আমি তোমাকে দুটো পার্টই বলবো। তো কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের পাশে দেখবে প্রচুর মাঠ আছে, অন্ধকার প্রচুর জমি আছে, এখনও অনেক জায়গায় দেখবে দেখা যায়। তো ওইখানে আগে যাযাবররাও কিন্তু টেন্ট খাটিয়ে থাকতো, হাই রোডের পাশে যাযাবররা কিছু মাস থাকতো আবার চলে যেত। তো সেরকমই একদিন শীতকাল সন্ধেবেলা ওর দাদা এবং ওদের একজন কর্মচারী দুজন মিলে ওই ভটভটি ভ্যান গাড়ি করে ওই কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরে যাচ্ছে। যেতে যেতে বেশ অনেকটা যাওয়ার পরে একটা রাস্তা পড়ে, যে রাস্তাটা এক্স্যাক্ট কোন জায়গা আমি বলছি না কিছু প্রাইভেসির কারণে, কারণ ওই জায়গাটা অনেকেই হয়তো গেছে। তো ওই রাস্তাটা যেটা কল্যাণী এক্সপ্রেসওয়ের একদম কাছে, ওই শর্টকাট রাস্তাটা যখন যাবে প্রায় ধরে নাও 10 মিনিট মতো রাস্তাটা, একদম সোজা রাস্তা, চারিদিকে হচ্ছে জঙ্গল, কিছু কিছু বাঁশ গাছ, এরকম চারিদিকে পুরো অন্ধকার, আর কিছু কিছু চারিদিকে লাইট আছে যেগুলো ফ্লিকারিং করছে, মাঝে মাঝে জ্বলছে আবার নিভে যাচ্ছে, ভোল্টেজের আপ ডাউন হচ্ছে, এরকম টাইপের আছে। আবার কিছু জায়গায় স্টেডি লাইট, আবার কিছুটা অন্ধকার। তো ধরো তুমি এখান দিয়ে সোজা যাচ্ছ রাস্তাটা দিয়ে, দূরে দেখতে পাচ্ছ লাইটে কেউ দাঁড়িয়ে আছে বা কিছু, সেটা দেখতে পাচ্ছ, বাট তুমি হয়তো অন্ধকারে আছো, তখন লাইট নেই তোমার জায়গাটায়। তো এরকম ছিল রাস্তাটা। তো ওই রাস্তাটা দিয়ে ক্রস করে একটা মার্কেট পড়ে, সেই মার্কেটে ওরা ওই ভটভটি ভ্যান গাড়ি করে যাচ্ছিলো বিভিন্ন নিমকি এগুলো ডেলিভারি করতে। যথারীতি ডেলিভারি দিয়েছে। এবার যখন ফিরবে একটুখানি রাত হয়ে গেছে, কারণ যেটা হয় যে সব দোকানে মাল ডেলিভারি দেওয়া, হিসাব বুঝিয়ে দেওয়া দিয়ে ফিরছে। এবার গাড়ির মধ্যে তখন দুজন ছিল ওই ভটভটি ভ্যান গাড়িতে, মানে আমার বন্ধুর দাদা এবং একজন কর্মচারী ভটভটি ভ্যান গাড়ি করে আসছে। হঠাৎ দূরে রাস্তায় দেখে একটা কে হাত দেখাচ্ছে, মানে লিফট চাওয়ার মতো হাত দেখাচ্ছে। একজন মহিলা নীল কালারের কোনো ড্রেস পরে আছে, মানে শাড়ি পরে আছে নীল কালারের, এবং লিফট দেখাচ্ছে। এবার দূর থেকে দেখতে পেয়েছে সেটা। এবার গাড়িটা কী হয়, সোজা যখন আসে অন দ্য স্পটই তো দাঁড়িয়ে যায় না, একটুখানি আগে গিয়ে দাঁড়াতে হয়। তো একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়েছে, মানে ক্রস করে গিয়ে দাঁড়িয়েছে, ওনাকে ক্রস করে গিয়ে দাঁড়িয়েছে। ব্যাকে এসে দেখছে কেউ নেই ওখানটা। এবার একটু খটকা লাগলো যে এই তো কয়েক সেকেন্ড আগে হাত দেখাচ্ছে, আমরা ওনাকে ক্রস করে চলে গেলাম, তারপর আবার ব্যাক করলাম, কয়েক সেকেন্ডের মধ্যে কোথায় গেল? ভ্যান গাড়ি থেকে নামলো। এবার সবার মনে একটা মানে প্রশ্ন আসেই যে হাই রোড এরিয়াগুলোতে অনেক সময় ছিনতাইবাজ থাকে, যে ওয়েট করার জন্য ডাকে তারপর ছিনতাই করে, সেরকম কেউ তো না। তো ওরা দাঁড়িয়ে প্রায় 3-4 মিনিট খুঁজেছে যে কোথায় গেল। তারপর ওরা যেটা দেখে যে যেইখানে দাঁড়িয়ে ওই মহিলাটা হাত নাড়ছিল লিফটের জন্য, সেই জায়গাটা হচ্ছে একটা পানা পুকুর। যেহেতু পানায় ভরে গেছে জায়গাটা, তো বাইরে থেকে মনে হচ্ছে ওটা একটা মাঠ বা জমি, কিন্তু ওটা ছিল একটা পানা পুকুর। তো পানা পুকুরের ওপরে কেউ দাঁড়িয়ে থাকতে পারে? একদমই না। আর লিফট চাইবে সে। তো দুজনে মনে একটা খটকা লাগে যে এই বিষয়টা কি ঘটলো। তো তারপর যথারীতি ওখান থেকে ভ্যানে বসে চলে আসে। কিন্তু মনের মধ্যে এই খটকাটা ছিল যে আমরা কি সত্যিই ভুল দেখলাম, যেটা যে একজন মহিলা এরকম হাত দেখাচ্ছে, মানে আমরা দুজনই ভুল করলাম। একজনের মনে ভুল হতে পারে, বাট দুজনই কিন্তু দেখেছে সেটা। তারপর যথারীতি কাজে ব্যস্ত হয়ে যায়, আর এই বিষয়টা নিয়ে অত ঘাটায়নি। তারপর আরও বেশ কিছুদিন পরে ওই রাস্তা দিয়েই যেতে হবে, মানে আমার ওই বন্ধুর দাদা গেছে। সেদিনকে কোনো ডেলিভারি দেওয়ার কথা ছিল না, টাকা কালেকশনের জন্য গেছে। সব দোকানে যেহেতু মাল আগে দিতে হয়, পরে অনেক সময় টাকা দেয়, তো সেই জন্য সেদিনকে টাকা কালেকশনের ব্যাপার ছিল। তো সেদিনকে আমার ওই বন্ধুর দাদা একাই গেছিলো টাকা কালেকশন করতে। আর এই বিষয়টা কিন্তু ভুলেই গেছে, একটা ছোট্ট ঘটনা হতেই পারে, নিজের ভুল, চোখের ভুল, যেটা সবাই ভাবে। ওই রাস্তাতে সন্ধ্যেবেলা ফিরছে। এবার সন্ধ্যেবেলা তখন কটা হবে? ওই 7:30-8টা। আর ওই 7:30-8টায় জায়গাটা কিন্তু একদম ফাঁকা, নিস্তব্ধ ওই জায়গাটা। আর কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে তুমি গেছো, তুমি বলছো, আশা করি সন্ধ্যেবেলা অনেক সময় গেছো, দেখো বেশ একটু মানে ফাঁকা ফাঁকা লাগে, একটা কিনো একটা লাগে না, ঠান্ডা ঠান্ডা হাওয়া। গরমকালে দেখবো একটা ঠান্ডা জায়গাটা এক্সপ্রেস হাইওয়েটা। তো ওই হাইওয়েতে গিয়ে টাকা কালেকশন করে ফিরছে তখন 7:30-8টা বাজে। ওই রাস্তাটাই, চারিদিকে বাঁশ গাছ, জঙ্গল, মাঝখান দিয়ে সোজা রাস্তা। ওই রাস্তাটাতে আবার ফিরছে, আবার দেখছে কেউ হাত দেখাচ্ছে, লিফট দেখাচ্ছে। তো এইবার উনি বুঝে গেছে যে আমি একবার ভুল দেখতে পারি, দুবার কি ভুল দেখবো। আবার গাড়িটা ওখানে দাঁড় করিয়েছে, মানে বাইক নিয়ে গেছিলো সেইবার, গাড়িটা দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে আবার খুঁজেছে, আবার কাউকে দেখতে পাচ্ছে না। এই যে দুবার দেখা, এরপর থেকে ওনার মাথায় কিন্তু ঘুরছিল যে আমি কী দেখছি বারবার। এটা তো ওনার একটা মানে লজিক খুঁজে পাচ্ছেন না, যে মানুষের জীবনে এমন কিছু কিছু ঘটে না, মানে মানুষের জীবনে এমন এমন কিছু ঘটনা ঘটে যে মানুষ লজিক খুঁজে পাচ্ছে না। তো সেরকমই উনিও ভাবছে যে কী হচ্ছে ব্যাপারটা, যে আমি এই নিয়ে দুবার দেখছি, এর আগে শীতকালে দেখেছি, এখন 1-2 মাস পরে আবার সেম ঘটনা, এবার আমি একা দেখছি। উনি বাড়ি চলে আসে। বাড়ি চলে আসার পরে ধুম জ্বর,
আর আরেকটা জিনিস ওর বাড়ির লোক লক্ষ্য করে, এই ঘাড়ে এখানে আঁচড়ের দাগ, এখানে আঁচড়ের দাগ, যেগুলো মানে হাতের যদি নখ থাকে আমার নখে হয়তো কেটে যাবে, ওনার কিন্তু হাতে কোনো নখও ছিল না, মানে বড় নখও ছিল না, এবং প্রায় 7 থেকে 8 দিন জ্বর। তখন ওর বাড়ির লোক জিজ্ঞেস করে যে কী হয়েছে তোর সাথে, যে তুই কাজে যাচ্ছিস না, এরকম জ্বর, আর তোর তো শরীর খারাপ হওয়ার কোনো কথাই ছিল না, কেন হলো বিষয়টা? তখন বাড়ির লোককে বলে যে আমি এরকম একজনকে দেখেছিলাম, আবার একজনকে দেখেছি, সেম মহিলাকে দেখেছি, কিন্তু খুঁজে পাচ্ছি না ওখানে। তো এটার পর থেকে এই সমস্যাগুলো হচ্ছে। তো যথারীতি ওনাকে একটি ঠাকুর বাড়িতে নিয়ে যাওয়া হয়, ঝেড়ে দেয় এবং একটি তাবিজ দেয়, সেটা হাতে বাঁধতে বলে ওই জায়গাটা একটুখানি দেখে চলো। তখন বলছে ঠিক আছে। কিন্তু মানুষ সবসময় একটা জিনিস চেষ্টা করে যে উত্তর, একটা প্রশ্ন যখন হয় তার উত্তর তো জানতে চাইবেই মানুষ। তো ওই জায়গাটা আবার যায় আমার ওই বন্ধুর দাদা, গিয়ে একটা চায়ের দোকানে বসে আছে, দেখছে দুজন লোক আলোচনা করছে। জানিস ওই জায়গাটা কিন্তু খুব সমস্যা হচ্ছে রাস্তা দিয়ে। আগের দিন আমাদের এই বন্ধুটা আসছিল, কি বলিস না, যা ভয় পেয়েছে, এরকম আলোচনা শুনতে পাচ্ছে। এবার আমার এই বন্ধু দাদা বলে যে কি হয়েছে রাস্তাটা একটু বলুন না। বলছে আরে কিছু না, জঙ্গল হয়ে গেছে তো, মশামাছি, ওই একটু বলছিলাম যদি কোনো কীটনাশক স্প্রে ফ্রে দেওয়া যায়, বলে কথাটা মানে এড়িয়ে গেল, বললো না, চলে গেল। তো বন্ধু দাদা হচ্ছে কি হচ্ছে, মানে এটা তো জানা যাচ্ছে না, বুঝতে পারছি কিছু একটা, বাট কি ব্যাপারটা কি, সেদিনকেও কিছু জানতে পারিনি। কিন্তু আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি, তার কারণ এর পরে যেই সত্যিটা জানতে পারে সেটা আমি যখন শুনি, মানে আমার একটুখানি অবস্থা টাইট হয়ে গেছিলো। সেটা হচ্ছে আবার সেম ওই চায়ের দোকানে যায় আমার ওই বন্ধুর দাদা, গিয়ে বসে আছে, নর্মাল চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, বসে আছে। এক পীর বাবা এসে চাওয়ালা বলছে এই তাড়াতাড়ি দে, সকাল থেকে এত জ্বালিয়েছে না, সকাল থেকে দেখ এখন বিকেল হয়ে গেল, এরম বলছে, কি জ্বালাতন করেছে দেখ। তো বলছি, তখন আমার ওই বন্ধুর দাদা বুঝতে পারে যে কিছু আর তো বলতে পারে, তখন আমাকে বলে যে কী হয়েছে একটু বলুন না। তখন বলছে কেন, কী হয়েছে বলুন তো। তখন বলছে এই রাস্তাটা কি কোনো সমস্যা। তখন বলছে কেন, আপনি কি কিছু দেখেছেন? পীর বাবাটা আমার বন্ধু দাদাকে বলছে হ্যাঁ একটু আপনি বলুন না কী হয়েছে। তখন বলছে তার আগের দিন দুজন কাপেল ওই রাস্তা দিয়ে আসছিল সন্ধ্যেবেলা, এবং ওই রাস্তা দিয়ে ক্রস করে বাড়ি আসার পরে চিকেন বিরিয়ানি এগুলো এনেছিল, খাওয়া দাওয়া করেছে, কিন্তু ওনার ওয়াইফ একটুখানি শান্ত হয়ে গেছিলো, মানে চুপচাপ, কথা বলছে না। এবার হয়ে গেছে মুভি টুভি দেখতে গেছিলো, হয়তো টায়ার্ড হয়ে গেছে, সেই জন্য খাওয়া দাওয়ার খেয়ে শান্ত হয়ে গেছে, যথারীতি তিনি ঘুমিয়ে গেছে। মাঝরাতে ওই 2-3টে এরকম বাজবে, এই সময় হঠাৎ হাড্ডি চেবানোর আওয়াজ পাচ্ছে, মাংসের হাড্ডি চিবালে যেরকম আওয়াজ হয় সেই আওয়াজটা পাচ্ছে। তো লাইট ফাইট জ্বালায়, ঘরে কেউ নেই, ওয়াইফও পাশে নেই। তারপর দেখে অন্ধকারে রান্নাঘরে বসে ওনার ওয়াইফ ডাস্টবিন থেকে যে মাংসের হাড়গুলো ফেলেছিল সেইগুলো চিবাচ্ছে। কি বলছো? হ্যাঁ, এবং এমনভাবেই চিবাচ্ছে যে হাড্ডির যে টুকরোগুলো সেগুলো মুখে ফুটে গেছে, এখান দিয়ে রক্ত বেরোচ্ছে, ওই অবস্থায় চুলকে, মানে ওই অবস্থায় খাচ্ছে ওই চিকেনগুলো। তো এটা দেখে বুঝতে পেরে গেছে যে আমার ওয়াইফ তো এরকম করবে না, আর মেন্টাল কোনো সমস্যাও নেই, হঠাৎ এরকম কেন করছে। তো ওইটা দেখে উনি অজ্ঞান হয়ে যায় ওই স্পটে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে তিনি অজ্ঞান হয়ে যায় ওই বিভৎস মুখটা দেখে, যে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে এবং হাসছে। অজ্ঞান যখন হয়, তারপরে কতক্ষণ পরে উঠেছে তিনি জানেন না, কিন্তু যখন উঠেছে তখন বাজে ওই 4:30-5টা, মানে ভোর হয়ে গেছে, মানে কয়েক ঘন্টা তিনি অজ্ঞান ছিল। উঠে দেখছে রান্নাঘরে ওনার ওয়াইফ নেই। কোথায় গেল? ঘরের মধ্যে খুঁজছে, ঘরের মধ্যে কিছু কোথাও দেখতে পাচ্ছেন, দেখছে ছাদের মধ্যে ওনার ওয়াইফ বসে আছে, ওই একদম রেলিং যেটা হয়, রেলিংয়ের ওই ধারে গিয়ে দাঁড়িয়ে আছে, চুল খোলা, ওই অবস্থায় দাঁড়িয়ে হাসছে। এবার বুঝে গেছে ভাই এটা কোনো স্বাভাবিক বিষয় না, কোনো অস্বাভাবিক বিষয় মনে হয় হচ্ছে, তখনও কিন্তু শিওর না। তখন ওই পীর বাবার কাছে যায় ভোরবেলা, গিয়ে বলে যে আমার ওয়াইফের এরকম সমস্যা হচ্ছে, আপনি একটু চলুন তাড়াতাড়ি। তখন পুরো ডিটেলস ওনাকে বলে যে এই রাস্তা দিয়ে কালকে এসেছিলাম, এই জিনিসগুলো ঘটেছে। তারপরে মহিলাটা যেটা বলে যে আমি যখন প্রেম করতে পারিনি, অন্যদেরও প্রেম করতে দেবো না, এই কথাটা নাকি তিনি বলছেন। তখন বলছে তুই কে, ওকে জিজ্ঞেস করছে তুই কে। তো ওনার নামটা বলে যে আমার নাম মৌসুমি। এই যে মৌসুমি নামটা বলেছে, তখন বলছে তোকে বলেছি না জ্বালাতন করবি না, মানে পীর বাবাটা ওই মহিলাটাকে বলছে তোকে বলেছি না জ্বালাতন করবি না, তুই প্রেম করতে পারিস নি, ওরা করছে প্রেম, ওরা বিয়ে করেছে, তোর আপত্তি কিসের? বলছে না, ওরা ওখানে দাঁড়িয়ে গল্প করছিল, কেন গল্প করবে, আমার ভালো লাগছে না, এরকম টাইপের কথা বলছে। তারপর বিভিন্ন ঝ্যাটার বাড়ি থেকে শুরু করে বিভিন্ন কাণ্ড ওখানে ঘটিয়েছে। প্রায় 4-5 ঘন্টা পরে, 6 ঘন্টার পরে এই জিনিসটা একটু নর্মাল হয়, এবং নর্মাল হওয়ার পরে উনি ঘুমন্ত অবস্থায় খাটে শুয়ে আছে এখন, মানে ঘরের মধ্যে ওনাকে শুয়ে দিয়ে পীর বাবাটা এসছে চা খেতে। হ্যাঁ, বলছে এই এত ঘন্টা ধরে এই জিনিস চলেছে, জায়গাটা খারাপ। হ্যাঁ, এইবার উনি যেটা বলে যে ওই রাস্তাটায়, ধরে নাও 2013 ঘটনা, তো তার 1-2 বছর আগে, মানে 2011-2010 ওই সময়টায় একজন প্রেমিকা
তারা কিন্তু নর্মাল প্রেমিক প্রেমিকা ছিল না, কারণ পরকীয়া ঘটিত একটা প্রেম ছিল। হাজব্যান্ড ওয়াইফ, সেই ওয়াইফ অন্য একজনকে ভালোবাসতো, সেটা নিজের হাজব্যান্ডেরই বন্ধুকে। এবং এই জিনিসটা জানতে পেরে যায় হাজব্যান্ড, এবং ওই রাস্তায় একদিন সন্ধ্যেবেলায় ওই 7:30-8টা নাগাদ দেখা করতে এসেছিলো, মানে হাজব্যান্ডের ফ্রেন্ড এবং নিজের ওয়াইফ দেখা করতে এসেছিলো। এই জিনিসটা অনেকদিন ধরেই অনেকের মুখে শুনেছে, বিশ্বাস করেনি। সেদিনকে সেটা নিজের চোখে দেখে এবং একটু আপত্তিকর অবস্থা দেখে। ওই জায়গাটা যেহেতু ফাঁকা ফাঁকা, একটা আপত্তিকর অবস্থা দেখে। তো চপার হয়, সেই চপার দিয়ে কোপ মেরেছিল, একটা না অনেক কটা কোপ মেরেছিল। এবং একটা কোপ এমনভাবে মেরেছিল, এই গলার যে শ্বাসনালী হয়, এই নলি হয়, পুরো নলি ফলি কেটে গেছিলো। নিজের বউকে মেরেছিল? হ্যাঁ। আর ছেলেটা? আর ছেলেটাকেও মারার চেষ্টা করেছিল, ছেলেটা ওখান থেকে চলে যায়, পালিয়ে গেছে। কারণ সবাই দেখবে নিজের পরিবারের লোককে আগে, বাইরের লোককে পরে। নিজের পরিবারের লোকে যদি এরকম হয় তো বাইরের লোকে কী করবে? নিজের বউকে ওই অবস্থায় স্পটে মারে, আর ছেলেটা পালিয়ে যায়। মানে কুপিয়ে খুন করেছে? কুপিয়ে খুন করে স্পটে। তারপর অনেকে কী করে, হয়তো লাশটাকে সরিয়ে দিল বা কিছু করলো, এ কিন্তু সেটা করেনি। লাশটা ওই অবস্থায় ওই রাস্তাতেই পড়েছিল। এবং একটা ট্রাক যাচ্ছিলো, যেটা ছোটো হাতি বলা হয়, 407, ওই ট্রাক ওর উপর দিয়ে চলেও গেছিলো। ওই ড্রাইভারটা দেখে, দেন লোকাল লোকদের আবার ডাকে, কারণ উনি তো অ্যাক্সিডেন্ট করেনি। তো ওর উপর দিয়ে যখন চলে গেছিলো, মানে স্পিডে থাকে তো ওইখানে কেউ স্লো যায় না। তুমি কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে গেছো, তুমি যেটা বলছো, গাড়ি কিন্তু খুব কেউ স্লো থাকে না। না। আর ওই রাস্তাটা এমনি ফাঁকা ফাঁকা, লোকে যায় তাড়াতাড়ি একটু বেরিয়ে যায়। তো ওই ওপর দিয়ে চলেও গেছিলো। তারপরে যখন দেখছে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট বডি পড়ে আছে, যথারীতি লোকাল লোকদের খবর দেওয়া হয়, সবাই এসে দেখে যে ওনাকে কিন্তু চপার দিয়ে কোপ দেওয়া হয়েছিল। অ্যাক্সিডেন্ট করলে কী হবে, একটা গাড়ি অ্যাক্সিডেন্টের যদি দেহ হয় তাহলে সেটা অন্য, মানে বডি দেখলে কেউ দাঁড়িয়ে থাকে, তার ফার্স্টে কোমরে বা বুকে আঘাত লাগবে, ছিটকে গিয়ে পড়বে, তারপরে কিছু একটা ইম্প্যাক্ট হবে। বাট কেউ শুয়ে রয়েছে, শুয়ে থাকাকালীন যদি গাড়ি যায়, টায়ারের মার্কটা ডিফারেন্ট হবে, আর অবভিয়াসলি বোঝাই যাবে এতগুলো। একটা চপারের দাগ পেয়েছিল। তো তারপর থেকেই মানে ওই আরেকটা জিনিসও বলে, যেটা আরও শকিং আমার লাগে, যে আমার বন্ধু দাদাও সেটা জানতো না, তো সেটা পীর বাবা বলে, যে ওই জঙ্গলগুলো আছে, ওই জঙ্গলের মধ্যে একটা কবরস্থান আছে, যেখানে কবর দেওয়া এখন বন্ধ। ওখানে আগে কবর দিত, এখন ওইটা পরিত্যক্ত কবরস্থান, মানে নোংরা হয়ে গেছে পুরো, একদম মানে অবস্থা খারাপ কবরস্থানটা। ওটা ওই রাস্তার পাশেই কিন্তু আছে। তো এই মহিলাটাকে কিন্তু ওখানেই কবর দেওয়া হয়েছিল পরবর্তীকালে। ঠিক আছে, পোড়ানো হয়নি না, উনি মুসলিম পরিবারে বিয়ে করেছিল, তো মানে হাজব্যান্ড মুসলিম ছিল, তিনি আচ্ছা হিন্দু ছিল, তো ওনাকে ওখানে কবর দেওয়া হয়। তো তারপরে কিন্তু ওই রাস্তায় অনেকেই অনেক কিছু দেখে। তো এই ঘটনাটা যখন আমি প্রথম শুনি, এবার আমার শুনে যেটা, এখন দর্শক বন্ধুরা আপনারা যারা শুনছেন, অনেকে তোমায় কমেন্ট করে নেয়, গাঁজা খেয়ে গল্প বলছে, মিথ্যে কথা, অনেকে কমেন্ট করে এই জিনিসগুলো, ঠিক আছে। তো আমি তারপর আমার বন্ধুকে বলি, যে বন্ধুর কাছ থেকে যখন শুনি, ভাই তুই কি ঢপ দিচ্ছিস, তুই কি খেয়ে আছিস বল, কি খেয়ে এই কথাগুলো বলছিস? ও আমাকে যেটা বল, তুই বিশ্বাস করছিস না তো, ওই জায়গাটায় তোকে আমি নিয়ে যাব, তুই যাবি, 3টে জিনিস অনুভব করতে পারবি। 3টে জিনিস। প্রথম কথা হচ্ছে মোবাইলের টাওয়ার ঠিকঠাক কাজ করে না ওখানে, আর গাড়ি নিয়ে গেলে বা সাইকেল নিয়ে গেলে সাইকেলের চেন পড়ে যায় বেশিরভাগ, আর গাড়ি স্টার্ট নিতে চায় না, ওইটুকুনি রাস্তা। আর অদ্ভুত একটা গা ভার হয়ে যাওয়া, একটা ঠান্ডা লাগছে, গরমের সময় গেলেও ঠান্ডা ঠান্ডা লাগবে, শীতকালে গেলে হঠাৎ গরম লাগছে, ওই রাস্তাটা এরকম নাকি হয়। আমি বললাম তুই এত ঢপ মারছিস, মিথ্যে কথা মানে বানাস কী করে? আমি ওকে এটা বলি সেই সময় দাঁড়িয়ে। হ্যাঁ, তো আমি ওকে বলি বানাস কী করে, এই ঘটনাটা তো দাদার সাথে ঘটেছে, তুই বলছিস আমাকে। ও বলছে না সত্যি ঘটেছে ঘটনাটা। আমি বলছি ঠিক আছে তাহলে চ। তো ওর সাথে আমি জায়গাটায় যাই, আর জায়গাটা কিন্তু আমি রিসেন্ট গেছি, মানে সেই সময় যাইনি, রিসেন্ট গেছি ঘটনাটা। কারণ তুমি যেরকম এই ভৌতিক ঘটনা কালেক্ট করার বা শোনার আগ্রহ তোমার আছে, বা তুমি সলভ করো অনেক কেস, সেরকম আমিও চেষ্টা করি যে ভালো ঘটনা, সত্যি ঘটনা খোঁজার, যেটা দর্শক বন্ধুদের শেয়ার করতে পারবো, তোমাকে শেয়ার করতে পারবো। কারণ অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমার কাছ থেকে পাই, আমি তোমাকে হোয়াটসঅ্যাপেও মাঝে মাঝে করি যে এটা হচ্ছে আমার সাথে, বিভিন্ন করি। তো সেক্ষেত্রে আমি যাই ওই জায়গাটায়, যেটা দেখি সব কটা মিলছে। মোবাইলের টাওয়ার আপ ডাউন করছে, ওখানটা টাওয়ার পাওয়া যাচ্ছে না, মাঝে বাইক নিয়ে যাচ্ছি, বাইকে স্টার্ট অফ হয়ে যাচ্ছে, মানে আমার কিন্তু সার্ভিসিং করা বাইক, সেই বাইক অফ হয়ে যাচ্ছে ওখানে গেলে। এবং অদ্ভুত একটা মানে একটা ভয়ঙ্কর অনুভূতি, গা ভার হয়ে যাচ্ছে, মানে কীরকম একটা অস্বস্তিকর লাগছে ওইখানটা গেলে। তো এটা আমার মানে আমি যখন ফিল করি, তারপর আমি বলি এটা সত্যি ঘটেছিল? ও বলছে হ্যাঁ। আমি বললাম কোন সময়টা, ও সাল, ডিটেলস, কোন কেস, কি এটসেট্রা সব বলে আমাকে। তা আমি ইউটিউবে সার্চ করি, একটি বাংলায় পপুলার ক্রাইম শো আছে, সেই ক্রাইম শোতে এটা কভার করা হয়েছিল, এবং ওই এপিসোডটা এখন ইউটিউবে আছে। ও যা যা বলেছে
যে মহিলাটাকে এরকম কোপানো হয়েছিল বা পুরো এটসেটটা যা কেস সব কিন্তু সত্যি ঘটনা, সত্যি ঘটনা। ওই জায়গাতেই হয়েছিল। হ্যাঁ, ওই যে ক্রাইম শোটা বাংলায় হয়, এখনও হয়, সত্যি ঘটনা অবলম্বনে হয়, ওনাদের ট্যাগলাইনই এটা। তো সেইখানে কিন্তু এই এপিসোডটা আছে এবং আমি সেটা দেখি। তো আমি ভাবি ও এতটা বানিয়ে তো বলবে না, আর আমি এটা স্পটে দাঁড়িয়ে ফিল করেছি এবং এই জিনিসগুলো দেখেছি। তো এটা আমার অস্বাভাবিক লেগেছিল, কিন্তু ঘটনাটা একটা প্রশ্ন রেখে যাচ্ছিল যে এত বছর আগে ঘটেছে, এখনও আমি ওই এফেক্টটা পাচ্ছি, এটা কি আমি একাই পাচ্ছি নাকি অন্যরাও পেয়েছে? তো আমি বাড়িতে এই ঘটনাটা পুরোটা বলি। তোমাকে বলেছিলাম না ঘটনাটার একটা সেকেন্ড পার্ট আছে। তো আমার বাবার এক বন্ধু, আমার এক ফ্যামিলি ফ্রেন্ড, ওনার নাম হচ্ছে সুজা কাকু, ওনাকে সুজা কাকু বলে ডাকি। তো উনি যেটা বলে যে ওই রাস্তাতে ওনারও একটা অভিজ্ঞতা আছে। আচ্ছা, মানে আমাদের বাড়িতে এসেছিল, তখন আমি বলি যে এরকম একটা ঘটনা শুনেছি, ওই কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, ওই রাস্তাটা এরকম একটা ঘটনা আমার একটা বন্ধু বলেছে। তো আপনি কি কিছু ওখানে অনুভব করেছেন? কারণ উনি ওই রাস্তাতে কিন্তু অনেক সময় যাতায়াত করে, ওনার এক আত্মীয়র বাড়ি আছে ওইখানে, তো যাতায়াত করে। উনি যেটা বলছে যে একটা ঘটনা আমি ওখানে ফেস করেছি, কিন্তু ঘটনাটার উত্তর পাইনি। এবার আমি চাইবো যে ঘটনাটার উত্তর তুমি আমাকে দাও, কারণ এই ঘটনাটার শেষে একটা কনফিউশন আছে, যেটা আমিও ভাবি, মাঝে মাঝে ভাবি এটা, আবার মাঝে মাঝে ভাবি ওটা, মানে দুটো কনফিউশন আছে এখানে। বলো। তো আমার এই মানে ফ্যামিলি ফ্রেন্ড সুজয় কাকু ওই রাস্তা দিয়ে একদম ফিরছে বাইকে করে, উনিও সেম দেখে যে রাস্তার মধ্যে একটা ডেড বডি পড়ে আছে। তো ডেড বডিটা পড়ে আছে, ডেড বডিটা কিন্তু যখন কাছে যায়, বাইকটা নিয়ে কাছে যায়, দেখে ওখানে কেউ নেই। আর আগের কেসটা কী হচ্ছিল যে কেউ লিফট চাইছে, যখন যাচ্ছে দেখতে পাচ্ছে না, আর এইখানে ইনি দেখতে পাচ্ছে যে একটা ডেড বডি পড়ে আছে, ঠিক আছে, কিন্তু যখন ওখানে স্পটে দাঁড়াচ্ছে খুঁজছে, খুঁজে পাচ্ছে না। ওখানে দাঁড়িয়ে সিগারেট খেয়ে যাবে 4 থেকে 5 মিনিট, কিন্তু ওই স্পটের মধ্যে কাউকে দেখতে পায়নি। তারপর চলে এসছে, প্রথমে ভেবেছে নর্মাল ব্যাপার, হতেই পারে আমার চোখের ভুল। তারপরে একদিনকে উনি ওর আত্মীয়র বাড়িতে গেছিলো এবং ওনার আত্মীয় মাংস টিফিন বক্স করে ওনাকে দিয়েছিল, বলেছিল এটা বাড়িতে নিয়ে যাবে। তো আমার এই কাকু ওই মাংসের টিফিন বক্সটা নিয়ে বাইকে করে ফিরছে ওই রাস্তাটা দিয়ে, কারণ বলেইছিলাম যে ওই রাস্তার পাশেই ওনার এক আত্মীয়র বাড়ি ছিল। তো ওইখান থেকে যখন টিফিন বক্সটা নিয়ে ফিরছে, সেম দেখছে একটা ডেড বডি পড়ে আছে, একটা মহিলার ডেড বডি, যাকে মানে রক্তে ভেসে আছে রাস্তাটা, ওই অবস্থায় একটা ডেড বডি ওখানে পড়ে আছে। সেটা আমার কাকু দেখে, ওইখানটা দাঁড়িয়ে যখন খোঁজার চেষ্টা করে যে ডেড বডিটা গেল কোথায়, আবার তিনি খুঁজে পাচ্ছে না। তো দুবার হলো এই জিনিসটা, যে প্রথমবার একদিন দেখলো ডেড বডি ওখানে পড়ে আছে, আর নেক্সট দিন দেখলো আবার সেম ডেড বডি পড়ে আছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। বাড়ি চলে আসার পরে যে জিনিসটা ঘটে, এইখানটাই তোমার কাছে আমার প্রশ্ন, যে এই জায়গাটা তুমি একটুখানি ক্লিয়ার করো আমাকে, যে এটা কী হতে পারে। তো মাংসের টিফিন বক্সটা নিয়ে বাড়িতে এলো, বাড়িতে আসার পরে ওনাদের পাশেই এক আত্মীয়র বাড়ি আছে, মানে ওনাদের কী বল প্রতিবেশী আত্মীয় হয়ে গেছিলো। ওনাদের ছেলে বিদেশে থাকে, উনি একাই থাকে, একজন মহিলা মাসিমা বলতো ওনাকে, মাসিমা একাই থাকে, ওনার হাজব্যান্ড মারা গেছে আর ছেলে বিদেশে চাকরি করে, উনি একাই বাড়িতে থাকে, বড় বাড়ি, একা থাকে। এবং যেহেতু প্রতিবেশী একটা আত্মীয়র মতো হয়ে গেছে, এবং সারাক্ষণ খোঁজখবর রাখতো এরা, মানে সুজয় কাকু খোঁজখবর রাখতো যে ভালো আছেন তো, শরীর কীরকম, এবং সকালে বাজার করা এগুলো হেল্প করতো। তো বাড়িতে এসে মাংসের টিফিন বক্সটা বাড়িতে দেয়, নিজের বাড়িতে দেওয়ার পরে ছাদ দিয়ে উঠছে, উনি দোতলা বাড়ি ছিল সুজয় কাকুর, তো ছাদ দিয়ে উঠছে, ছাদে উঠে দোতলার ঘরে গেছে, মানে রেলিং দেওয়া সিঁড়ি ছিল, রেলিং দেওয়া সিঁড়ি দিয়ে ওপর দোতলা ঘর ছিল, সেইখানে উনি যায়। ছাদে গিয়ে যেটা দেখে যে ওনার ওই মাসিমা দাঁড়িয়ে আছে ছাদের মধ্যে। তো প্রথমে ভাবে হয়তো বাড়িতে ঘুরতে এসছে, আমি নিচে তো জাস্ট টিফিন বক্সটা দিয়ে ওপরে উঠে এসেছি, হতে পারে ঘুরতে এসছে। তো জিজ্ঞেস করে যে মাসিমা কখন এলেন, মাংস এনেছি নিচে, যান না মা দেবে আপনাকে। উনি মানে ব্যাক সাইডে আছে, ঘোরেনি, কিন্তু ওই অবস্থাতে উনি বলছে যে হ্যাঁ জানি তো, মাংস এনেছিস, মাংসটা লঙ্কাটা মনে হয় একটু বেশি হয়ে গেছে না, এরকম টাইপের একটা কথা বলে। এবার পিছন দিয়ে ঘুরে আছে, কিন্তু ওটাই যে ওনার মাসিমা উনি কিন্তু বুঝতে পারছেন, জাস্ট পিছন দিয়ে মনে হচ্ছে ওটাই মাসিমা, যিনি প্রতিবেশী। তো বলছে একটু লঙ্কাটা মনে হয় বেশি হয়ে গেছে, একটু ঝাল ঝাল মনে হচ্ছে না। বলছে তখন একটু অবাক হয়ে যায় যে মাসিমা এরকম বলছে, খেলো তো না খাওয়ার আগে কী করে বলছে যে একটু ঝাল ঝাল হয়েছে। তো বলছে পেঁয়াজ এনেছিস, এরকম বলছে ওই মহিলাটা পিছন দিয়ে। এবার ততক্ষণে ওই সুজয় কাকুর মা নিচ থেকে উপরে উঠে এসে বলছে কার সাথে কথা বলছিস, বলতে এই তো মাসিমা এসছে, মাসিমার সাথে কথা বলছি, জাস্ট এই ঘুরেছে মায়ের সাথে, এই তো মাসিমা এসছে, মাসিমার সাথে কথা বলছি, এরকম ঘুরেছে জাস্ট। বলছে কোথায়, তাকেই দেখছে কেউ নেই ছাদের মধ্যে। এবার একটা শক লাগে ওই মুমেন্টে, যে কী ফিল করবে, মানে একটা শক লাগে। তো শক লেগেছে, এতটা ভুল দেখবে, কথা বললাম 2-3টে খাবার নিয়ে,
মানে আমি ওনাকে বলার আগেই উনি বলছে মাংসের ব্যাপারটা, এরকম লঙ্কা বিভিন্ন জিনিসপত্রগুলো একটু খটকা লাগে। তারপর যেটা হয় সকালবেলা, আমি যেটাই বললাম, ওনার প্রতিবেশী এক মাসিমা যিনি একা থাকতো, সকালবেলা 8টা 8:30টার মধ্যে উঠে যেত, ওই সুজয় কাকু গিয়ে খোঁজ নিতে গেছে পরের দিন সকালবেলা, কোনো সাড়া নেই। 10টা বেজে গেছে, সাড়া নেই, ভাবছে হয়তো ঘুমিয়ে গেছে সেদিনকে, রোজ কি 8:30 উঠবে, ঘুমিয়ে গেছে। 12টা বেজে গেছে, একবার ওনার মা বলে যে একটু খোঁজ নে না, দেখ না মাসিমার কী হলো। 12টা সাড়া নেই। 2টো বেজে গেছে, ওরা লাঞ্চ করতে বসবে, আর ওই মাংস যে টিফিন বক্সটা নিয়ে এসেছিলো সেটা কিন্তু ওরা রাত্রেবেলা খায়নি, ওরা ভেবেছিল পরের দিন লাঞ্চে খাবে, যে মাংসটা ওনার আত্মীয় দিয়েছিল সুজয় কাকুকে। তো বলছে লাঞ্চটা পরে করবো, আগে এখন 2টো বাজে, ওনাকে একবার নক করে তাহলে মাংসটা ওনাকে একটু দিয়ে দেবো। ওনাকে ডাকতে যায়, খুলছে না 2টোর সময় তো, আর উনি কিন্তু একা থাকে। এবার পাড়া প্রতিবেশী বাকি জনদেরও ডাকা হয়, দরজা ভাঙা হবে, দরজা ভেঙে দেখা হয় উনি মারা গেছে। তারপর ডাক্তার যে রিপোর্টটা দেয় আরও শকিং, যে ওনার মৃত্যু কিন্তু অনেক ঘন্টা আগে হয়েছে, মনে করা হচ্ছে রাত্রেবেলাতেই হয়েছে। তো এইবার এই সময়ই ও দেখেছিল, হতে পারে, মানে টাইমিংটা আমি তো প্রপার বলতে পারবো না, হতে পারে রাত্রিবেলাই তো ফিরেছে। তো রাত্রিবেলা তাহলে ওই সময়টাই, এটা কি মাসিমাটাই ছিল যাকে ওই ছাদের মধ্যে দেখেছিল, নাকি যেই মহিলাটা ওই রোডটায়, যেই রোডে এত প্রবলেম হচ্ছে, যেই মহিলাটা চপার দিয়ে খুন হয়েছিল, পড়েছিল, ওই মহিলাটাই তো এই মহিলাটা না, কারণ মাংসের যে টিফিন বক্সটা সেটা কিন্তু ওই রাস্তাতেও ছিল। তো আমি তোমাকে ঘটনাটা যখন শুরু করলাম, তোমাকে একটা বললাম যে একটা প্রশ্ন চিহ্ন রয়ে গেছে, যে কখনো মনে হচ্ছে এটা, কখনো মনে হচ্ছে ওটা। তো ওই যে মাংসের টিফিন বক্সটা নিয়ে আসছিল রাস্তা দিয়ে, তখন তো একটা মহিলার ওরকম কোপানো বডি দেখতে পেয়েছিল, তারপর খুঁজেছে, পায়নি। তারপর ওখান দিয়ে যখন আসে বাড়িতে, ছাদের মধ্যে উঠে দেখে পিছন দিয়ে, মুখ দেখতে পারেনি, ব্যাক সাইড করে ওদিকে তাকিয়ে কথাটা বলছে। মাংসটা দুপুরে খেয়েছিল? ভালো প্রশ্ন তুমি করলে, সেটা আমি বলছি তোমাকে। বলো। সেটা হচ্ছে এই যে তারপর ঝামেলাগুলো হলো, যে ওনাকে তারপর মানে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, যাবতীয় দৌড়াদৌড়ি হলো, মাংসটা পচে গেছিলো, আর সেটা অস্বাভাবিকভাবে, মানে ফ্রিজের মধ্যে ছিল কিন্তু, জাস্ট দুপুরবেলা হয়তো মানে সার্ভ করবে বা কিছু, মাংসটা ফ্রিজে থেকেই পচে গেছিলো, আর কয়েক ঘন্টা জেনারেলি হয় না। টেকনিক্যালি ফ্রিজে থাকাকালীন পচেনি, আগেই পচে গেছিলো, সেটাকেই ফ্রিজে ঢোকানো হয়েছিল। যখনই এরকম টাইপের জিনিসপত্র তোমার খাবারে বা কোনো কিছুতে নজর দেয় না, সেটা ঠিক থাকে না। ওকে, এমন অনেক প্যারানর্মাল কেস যেগুলো হ্যান্ডেল করেছে, যেগুলো সলভ করেছি, সেখানে ব্যাপারটা কি হয়, বাড়িতে খাবার রান্না করা হচ্ছে, 1-1.5 ঘন্টার মধ্যেই পচে যাচ্ছে, নজর পড়ে, খাবার খারাপ হয়ে যায়, দুধ ফেটে যায়, অনেকগুলো লক্ষণ থাকে, গাছ অনেক সময় শুকিয়ে যায়, নতুন তুলসী গাছ স্পেশালি। এবার তুমি বলছিলে যে এই দুটোর মধ্যে কোনটা ঠিক আছে, দুটো ঘটনা হয়তো খুব কোইন্সিডেন্সের মধ্যে পড়ছে, সমাপতন যেটাকে আমরা বলি। আমার মনে হয় না ওই যে জায়গাটাতে কোপানো অবস্থায় যাকে দেখেছে, বাড়িতে ফেরার পরই সেই এন্টিটিটা, ঠিক আছে, যার মৃত্যু ঘটেছে, মৃত্যুর আগে দেখা দিয়ে গেছে, দুটো সেপারেট এন্টিটি। এবার তোমাকে আমি জানতে চাইছিলে যে এই ব্যাপারটা কি, বা ওই মহিলাকেই বা কেন দেখা যাচ্ছে, এখানে দুটো ব্যাপার রয়েছে, দুটোভাবে এই জিনিসটাকে বলা যায়। ছোট্ট একটা জিনিস অ্যাড করে দিই, তুমি দেখবে তোমার অনেক ঘটনা এবং যত মানে ভৌতিক ঘটনা হয়, নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করে, আঁচড়ের দাগ এটা কমন, কমেন্টেও লোক রেখে, আমিও নিজেও দেখি যখন, যে আঁচড়ের দাগ, এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা আমার ক্ষেত্রে অনেকের ঘটে, আবার যার ঘটে না সেভাবে একই জিনিস সবাই বলছে, এইটার জন্য অপেক্ষা করছিলাম, এই ঘটনা কেন নেই, আঁচড়ের দাগ। তো এই আঁচড়ের দাগ জিনিসটা তুমি যখন কমন সব কটা কেসেই। এক্স্যাক্টলি। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দুটো ব্যাপার রয়েছে এখানে, দুভাবে বলা যায়। একটা হচ্ছে ওই যে মহিলা যাকে বারবার কোপানো হয়েছে এবং তার লাশটা ওই রোডের ওপরই পড়েছিল, এবং তুমি বললে যে কাছে পিঠে কোনো কবরস্থান রয়েছে এবং সেই কবরস্থানের মধ্যে এটাকে দফন করে দেওয়া হয়। আমি তোমাকে একটা প্রশ্ন করি, অনেক সময় এরকমটা কি তোমার মনে হয় যে তুমি অনেক কিছু ভাবছো, নেগেটিভ ভাবছো, ঠিক আছে, নিজের লাইফের ব্যাপারে, নিজের ব্যাপারে, মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও একটা চলে যাই, অনেকের ক্ষেত্রে আরও খারাপ, এই জীবনটাকেই শেষ করে দিই, এরকম টাইপের থিঙ্কিং আমাদের মাঝে মধ্যে আসে। এবার এই যে থিঙ্কিংটা, হোয়াট ডু ইউ থিঙ্ক সৌম্যজিৎ, এটা কি তোমার নিজের থিঙ্কিং, না এটা কেউ তোমাকে ভাবায়? তোমার কি মনে হয়? পরিস্থিতি তৈরি হয়, কিন্তু ওটার জন্য যে এটাই ভাবছি, এটা মানে কন্ট্রোল থাকে না, মাইন্ডটা তখন কন্ট্রোল থাকে না, রাইট? সাইকোলজিক্যাল ইস্যুর জন্য বা কিছু
মুড সুইংয়ের জন্য এরকম চিন্তাভাবনা আসে, বাট অনেক সময় অনেকে এরকম ড্রাস্টিক স্টেপস নিয়ে নেয় বা এটা নিয়েই ভেবে যায়। অ্যাকর্ডিং টু ইসলাম এটা মনে করা হয় যে এই যে ভাবনা চিন্তা, এই নেগেটিভ ভাবনা চিন্তা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার নিজের নয়। তোমার জন্মের সাথে সাথে তোমার মতোই দেখতে একটা জিন তোমার সাথে যুক্ত হয়ে যায়, একে কারিন বলে, ঠিক আছে? এই জিনটার নাম হচ্ছে কারিন জিন। এ তোমার মতোই দেখতে, এই জন্মের থেকে তোমার সাথেই রয়েছে, ইভেন মৃত্যু এবং মৃত্যুর পরেও এ তোমার সাথেই থাকে। একে এক্স্যাক্টলি তোমার মতোই দেখতে হয়, ঠিক আছে? কেউ মারা গেল, ঠিক আছে, মারা যাওয়ার পর তাকে বারবার দেখা যাচ্ছে, বারবার সে বিভিন্ন হন্টিং এলিমেন্ট তৈরি করছে, কারোর লাইফে কোনো নেগেটিভ প্রভাব ফেলছে। অ্যাকর্ডিং টু ইসলাম এটা মনে করা হয় সেটা সেই ব্যক্তির আত্মা নয়, সেটা ওই ব্যক্তির কারিন জিন যে এই নেগেটিভ জিনিসপত্রগুলো করে। আর অ্যাকর্ডিং টু হিন্দুইজম বা সনাতন ধর্মের দিক থেকে যদি আমি দেখি, এটা মানুষের সেই বিদেহী প্রেতাত্মা যে এই হন্টিংসগুলো করছে। তুমি যে মহিলাটার ব্যাপারে বললে না, আমি পুরো নেচারটা থেকে বা নেচারটা শুনে আমি যা বুঝতে পারলাম, এটা ওই মহিলার কিন্তু কারিন জিন হতে পারে। ওকে, ইভেন এই জিনিসটাও রয়েছে ইসলামের যে পরম নবী রয়েছেন, ঠিক আছে, নবীজি, আমি তার নাম নিচ্ছি না, আমি নবীজি বলেই সম্বোধন করছি তাকে। নবীজির জন্মের সময়ও নাকি তার সাথে একটি কারিন জিন ছিল। আল্লাহ নাকি পরে তাকেও ইসলাম গ্রহণ করেন বা ইসলাম গ্রহণ করার পরামর্শ দেন। আমি যদি কোনো ভুল বলি আমাকে ক্ষমা করবেন, বাট আমি এই জিনিসটা পড়েছি। পরে কিন্তু সেও ইসলাম নেয়। এই যে কারিন রয়েছে, এই কারিন জিন কিন্তু কখনো ভবিষ্যৎ দেখতে পারে না, বাট তোমার ভেতরে যে নেগেটিভ ইমোশনস রয়েছে, আকাঙ্ক্ষা, কামনা, তোমার দুর্বলতা, ভয়, এইগুলোকে সে ম্যানিপুলেট করে। যে ধার্মিক হয় তার কারিন জিন যেটা রয়েছে তার পাওয়ারটা কমে যায়, সে ধর্মের পথে থাকে, ঠিক আছে? কিন্তু যদি তুমি ধর্মের অ্যাকর্ডিং আচরণ না করো, যা যা রিচুয়ালস বা যা যা রয়েছে পাক ইসলামে, সেগুলো তুমি যদি পারফর্ম না করো, তাহলে কিন্তু এই কারিনের শক্তি বৃদ্ধি ঘটে এবং সে তোমার উপরে হাবি হয়ে যায়, সে তোমাকে ডমিনেট করে এবং সেই তোমাকে ভুল কাজ, ভুল পরামর্শ এই সব গ্রহণ করতে উদ্যত করে, মানে ইনফ্লুয়েন্স করে, যেটা ইনফ্লুয়েন্স করে। তো এই যে মহিলার ব্যাপারটা বলছি, ইট ইজ নট আ রেসিডুয়াল হন্টিং, বারবার আসছে, পড়ে থাকছে, এই জিনিসটা আমার মনে হয় না রেসিডুয়াল হন্টিং বলে। রেসিডুয়াল হন্টিং মানে হচ্ছে একই জায়গাতে একই জিনিসপত্র বারবার রিপিট হয়, যেটা অতীতে ঘটে গেছে। কিন্তু এখানে কিন্তু তুমি মেয়েটাকে মারতে দেখছো না, মেয়েটাকে জাস্ট পড়ে থাকতে দেখছো। ইট ইজ জাস্ট আ হন্টিং। আর একবার দেখেছে লিফট চাইছে, আরেকবার দেখেছে ওই কোপন অবস্থায় পড়েছে, মানে দুটো আলাদা ডিফারেন্ট অ্যাক্টিভিটি। তাহলে সেটা তোমার কোনোভাবেই রেসিডুয়াল হন্টিং না। ইভেন আচরের যে জায়গাটা নিয়ে কথা হচ্ছিল, এই ক্ষতি করার চেষ্টা করছে মানুষের। যেমন ফিজিক্যাল বডি রয়েছে, অ্যাস্ট্রাল বডি রয়েছে, এবং মানুষের একটা অরা হয়, ঠিক আছে? অরাটা কি? অরাটা হচ্ছে তোমার যে সোল, তোমার যে আত্মা রয়েছে, সেটাকে প্রোটেক্ট করে। যখন কোনো রোগ হয় বা রোগের কোনো নেগেটিভ এনার্জি, অ্যাকর্ডিং টু প্রাণিক হিলিং বলছে এটা, রোগের কোনো নেগেটিভ এনার্জি তোমার কাছে আসে, তোমাকে ইনফ্লুয়েন্স করে, যার কারণে তোমার রোগটা হচ্ছে, সেটা কিন্তু তোমার ফার্স্টে অরাকে ড্যামেজ করে, ঠিক আছে? তারপরে তোমার বডিতে সেটা মনে করা হয়। কিন্তু এই যে নেগেটিভ এন্টিটি যে আঁচড় মারছে বা এর প্রেজেন্সের কারণে তোমার কোনো শারীরিক অসুবিধা হচ্ছে, তার মানে ব্যাপারটা কি? সে কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ, ক্ষুধার্ত, এবং সে চেষ্টা করছে তোমাকে বারবার হার্ম করা। তো ইট ইজ নট আ রেসিডুয়াল হন্টিং। তোমার প্রথম প্রশ্ন উত্তর, এটা একটা জিনের অ্যাক্টিভিটি, অথবা প্রকারান্তর আমরা প্রেতাত্মার অ্যাক্টিভিটিও বলতে পারি। সেকেন্ড হচ্ছে ওই মহিলাটা কিন্তু অ্যাকচুয়ালি যিনি মারা গিয়েছিলেন, যে বৃদ্ধ মহিলা মারা গিয়েছিলেন, তারই প্রেতাত্মা বা কারিন জিন তুমি কনসিডার করতে পারো। মানে সেকেন্ড যেটা বললাম, হ্যাঁ, রাস্তার যে মহিলার প্রেতাত্মা আর ইনি আলাদা, এটা হচ্ছে ব্যাপার। আমার এখানে কল্যাণী এক্সপ্রেসওয়ে নিয়ে বলছো বলে আমার নিজেরও একটা ঘটনা বলি। আমি রিসেন্টলি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে ফিরছিলাম,
বহরমপুরে গেছিলাম, বহরমপুর থেকে ফিরছিলাম, হুম খুব রিসেন্ট, নভেম্বর কি ডিসেম্বর মাসের ঘটনা হবে। গাড়ি চালাচ্ছি, রাত, 2-3 জন গাড়িতে রয়েছি, ঠিক আছে, এবং খুব মানে আমি ফাঁকা রাস্তা হলো, আমি একটা স্পিড লিমিটে গাড়ি চালাই, আমি ওভার স্পিডিং করি না। আমার সাডেনলি মনে হলো না, ঠিক আছে, রাস্তাটা কেউ ক্রস করছে। আমি এই বিষয়টা নিয়ে একটা কথা বলবো তোমাকে। রাস্তাটা কেউ ক্রস করছে, কোন জায়গাটা বলো, কাঁপা মোড় রয়েছে, কাঁপা মোড়ের থেকে একটু এগিয়ে গিয়ে। বহরমপুর থেকে আসছি, কলকাতার দিকে যাচ্ছি, কাঁপা মোড় থেকে আমি এগিয়ে যাচ্ছি, কাঁপা মোড়ের সিগন্যালটা, তারপরে আবার ব্রিজে উঠছি, হাইওয়ে মানে তোমার এক্সপ্রেসওয়েটা কানেক্ট করছি সেই জায়গাটাতে, দুদিকে ডিভাইডার দেওয়া, ওখান থেকে পেরিয়ে ওরকমভাবে কেউ ডাইরেক্টলি আসবে না। মানে ব্যাপারটা কী হলো, মনে হতো আমি যাচ্ছি তো মনে হলো কালো কিছু একটা পড়ে কিছু একটা আমার গাড়ির সামনে আসছে। আমি না ব্রেকে পাটাও মেরেছি, স্লো হয়ে গেলাম, আস্তে আস্তে দেখলাম কিছু একটা নেই। আমার বারবার মনে হয়েছিল এটা কিন্তু আমার চোখের ভুল হতে পারে, আলো আধারিতে ওদিক থেকে হাই বিম মারছে, চোখে অনেক সময় অনেক ধরনের ভ্রম তৈরি হয়, বাট ওটা আমি আমার সেন্স বা আমার যে সাধনা যাই আছে, গুরু কৃপা যাই হোক, আমি কিন্তু বুঝতে পেরেছিলাম এটা কিন্তু কোনো রকমের কোনো স্বাভাবিক বিষয় না, ঠিক আছে, বোঝা যায়। ওটা একটা কল্যাণী এক্সপ্রেসওয়েতে মনে হয়েছিল। আর একটা জিনিস তোমাকে বলি, এই মৃত মানুষের ব্যাপারটা, খাবার চাইবার ব্যাপারটা, এটা নিয়ে আমার বাড়িতে একটা কেস আছে, যেখান থেকে আমার স্টুডিও শুরু, আমার মামার বাড়ি, ঠিক আছে, সেখানে এক মাসি রয়েছে, মাসির নাম বলছি না, ঠিক আছে, সে একবার একটা স্বপ্ন দেখেছে। আমার এক মামা রয়েছিলেন, মানে মামাটা আমি মামা ডাকতাম, বাট আমার দাদুরা 4 ভাই, আমার দাদু মেজো, আর সেই মাসির বাবা হচ্ছে ছোট, সেই মাসির মায়ের সাইডের আত্মীয় সে। খুবই ইন্টারেস্টিং ব্যাপার, যে ছেলেটি ছিল, আমি যাকে মামা বলতাম, অনেক ছোট তখন, আমি 5-6 বছর বয়স হবে, একদিন দেখা যায় রাতে সে লাল বস্ত্র পরে, তন্ত্রে যেরকম বস্ত্র আমরা পরি, লাল বস্ত্র পরে গলায় দড়ি দিয়ে ফ্যান থেকে ঝুলছে। শনিবার রাত ছিল সেটা, পুরো মানে লাল ধুতি, উত্তরীয়, রুদ্রাক্ষের মালা সব কিছু রয়েছে, মাথায় লাল সিঁদুর দিয়ে তিলক কাটাও রয়েছে, সে ফ্যান থেকে ঝুলছে। মানে প্রচণ্ড ক্রিপি একটা ব্যাপার, যেটা নিজের ফ্যামিলিতে যখন হয় বা ক্লোজ কারোর মধ্যে হয় তখনই জিনিসটা বোঝা যায়। কথিত আছে বা শোনা যায় ও নর্মাল ছেলে ছিল, কাজফাজও করতো, কারোর একটা সান্নিধ্যে সে কামাখ্যা বিভিন্ন জায়গায় এইসব নিয়ে ঘুরে ফুরে বেড়াতো, বাড়িতে পূজা পাঠ, কালী পুজোর পুরো ব্যাপার অনেক কিছু সে শুরু করে। 8 মাসের ব্যাপার হয়েছে 8 মাসের মাথায় ওই যে শনিবারটা ছিল, সেই শনিবার দিন রাতে ওর ঝুলন্ত দেহ ওর ঘর থেকে পাওয়া যায়। কিছু একটা কারণে ওর মা কিছু একটা বিষয়ে, মানে ঘন্টা ফন্টা তো বাজে, পুজো আচ্ছা করছে, সব কিছু করতে করতে সেদিন কিছু একটা ওনাদের উইয়ার্ড মনে হয়েছিল, পুজোর আওয়াজ টাওয়াজ পাচ্ছিল না, তাই জন্য ডাকতে এসছে, দরজা খুলেছে, দেখছে দরজা করছে না, সাড়া দিচ্ছে না, দরজা ভেঙেছে, দেখে ওরকমভাবে ঝুলছে। এটা নিয়ে অনেক ব্যাপার স্যাপার হয়েছিল, মানে এটা ওই বসিরহাট সাইডের ব্যাপার বলছি, আজ থেকে প্রায় 20-22 বছর আগের ব্যাপার ওটা। তারপরে আমার যে মাসি, আমার সেই মাসি এবং এই মামা খুব সমবয়সী ছিল, তো একটা বন্ধুত্ব ছিল। মাসির বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, মাসির সেই সময়তে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পরে একদিন রাতে আমার মাসি ঘুমিয়েছে, সেদিন কিছু একটা খিদির পরে থাকতো আমার সেই মাসি, ঘুমিয়েছে। ঘুমানোর পর, আর সেই সময় বিরিয়ানি আস্তে আস্তে প্রচলিত হচ্ছে, এত কিন্তু তখন বিরিয়ানির রমরমা ছিল না, খুব কম, স্পেসিফিক কিছু সময় ফিরিয়ানি খাওয়া, তো এত দোকানও ছিল না তখন, চাউমিন এগরোল ওইটা একটুখানি পপুলার বেশি ছিল। তো আমার মাসি রাতে ঘুমিয়েছে, রাতে স্বপ্ন দেখছে যে মামা মারা গেছে সে সেই অবস্থাতে, মানে গলায় দড়িটা ঝুলছে, সেই অবস্থাতে তার স্বপ্নে এসছে, এবং এসে মানে ওই লাল বস্ত্র, জিভ বেরিয়ে আছে, গলায় দড়ি দিয়ে রয়েছে, সেই অবস্থাতে আমার মাসির স্বপ্নে এসে বলছে আমার খুব খিদে পেয়েছে, একটু খাওয়াবি। স্বপ্নের মধ্যেই মাসির মনে হয়েছে যে এটা কোনো আনন্যাচারাল কিছু মনে হয়নি, বললো হ্যাঁ ওটা তো ওই। বলে ঠিক আছে তুই ঘরে এসে বস, আমি ফোন করে বলছি, আমি বলছি ও বিরিয়ানি নিয়ে আসছে।
তো ওই অবস্থাতে গলায় দড়ি দেওয়া একটা লোক, লাল বস্ত্র পরে আছে, জিভ বেরিয়ে আছে, তার সাথে আমার মাসি কথাবার্তা বলছে। কলিং বেল বেজেছে, মেশো ঢুকেছে, মেশে ঢুকে বিরিয়ানি ফিরিয়ানি সব কিছু নিয়ে ঢুকেছে। অ্যান্ড তখন মেশো ওকে দেখে বলছে, তুমি কার সাথে বসে আছো? ও তো মরে গেছে। কার সাথে বসে? ও তো মরে গেছে। এটা বলে মেশোর আর কুলকিনারা পায়নি। মাসি বলছে আমাদেরকে, তারপরে আরও ব্যাপার রয়েছে, এটা নিহাত স্বপ্ন হলে আমি বলতাম না। মাসি তারপর বলছে, আমি না চা বসিয়ে এসেছিলাম, স্বপ্নের মধ্যেই চা বসিয়ে এসেছিল, ঠিক আছে। আর একটা ব্যাপার, মাসি সেই সময় প্রেগনেন্ট, কিন্তু চায়ের যে জল যেখানে ফুটছিল সাঁড়াশি দিয়ে তুলেছে, ঘরে এসছে, তখনও বসে রয়েছে ওই জিনিসটা, ছুঁড়ে গরম জলটা ওর গায়ে মেরেছে, বলছে পুড়ে গেলাম এরকম ব্যাপার স্যাপার বলছে। যে মারা গেছে সেই রিয়াকশনটা দিচ্ছে। হ্যাঁ, তারপরে বলছে আমার মাসিকে পেটের দিকে তাক করে, আমি কিন্তু এটাকে নিতে এসেছি, আমি কিন্তু না নিয়ে যাব না, ঠিক আছে। তারপরে ওর দিকে আগিয়ে এসছে, প্রচণ্ড ভয়ে ঘুম থেকে চিৎকার করে উঠেছে। পাশে মেশো ছিল, মেশোর সাথে কথাবার্তা, কান্নাকাটি, হ্যান ত্যান, অল দ্যাট। আরও একটা পিকিউলিয়ার ব্যাপার বলি, দুটো পিকিউলিয়ার ব্যাপার আছে এখানে। সেই দিন রাতে আমার মেশো মাসির জন্য বিরিয়ানি এনেছিল 2 প্যাকেট, ওটা কিন্তু ওরা খায়নি, ফ্রিজের মধ্যেই ছিল। পরের দিন সকালে যখন খেতে গেছে, জিনিসটা কিন্তু পচে গেছে। তাহলে কিন্তু মিলে যাচ্ছে কোথাও না কোথাও, মানে আমি যে ঘটনাটা বললাম তোমার ঘটনাটা কিছু, আমি তাই জন্যই এই ঘটনাটা নিয়ে আসলাম, এটা একটা ব্যাপার। আর সেকেন্ড ব্যাপার যেটা হচ্ছে, প্রেগনেন্ট ছিল মাসি, তখন ভরা মাস চলছে, 7 মাস মতো হয়তো চলছে সেই সময়টা। পেটের নাভির নিচের যে পোর্শন রয়েছে, ওখানে 3টে আঁচড়ের দাগ। এই যে আঁচড়ের দাগ বললে বা এটা বললে না, এই টোটাল যে ঘটনাটা রয়েছে, এটা আমার নিজের সাথে ঘটেছে, আমার পরিবারেও ঘটেছে এই ব্যাপারটা। অনেক কিছু হয় না যেগুলো তুমি কোনো উত্তর খুঁজে পাবে না, এটা এরকমই একটা ঘটনা ছিল। তো এই ব্যাপারগুলো ছোটোবেলা থেকে ফেস করেছি, তো জানি। তো এখন এই যে ব্যাপারগুলো শুনে আমি খুব কানেক্ট করতে পারি। আমার সাথে অনেক মানুষ আছেন যারা স্পিরিচুয়াল হেল্পের জন্য কানেক্ট করেন, তাদের অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট প্রেডিকশন করি, অনেক কিছু পাই। কিছু কিছু মানুষের মধ্যে আমি এরকম টেন্ডেন্সি দেখেছি, যাদের হয়তো অনেক কাজ আমি করেছি, তারা এখন হয়তো ভালো আছেন, বাট যখন তারা আমার কাছে এসেছিলেন তখন এতটা ভয়েতে ছিলেন, এতটা দমে ছিলেন, সেই ব্যাপারটাকে আগে কাটাতে হয়। তার জন্য ভয়টাকে নির্মূল করা আগে প্রয়োজন। তুমি যে ঘটনাটা বললে, এই যে আঁচড়ের ব্যাপারটা, আমি বললাম যে কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স তোমার ধারে পাশে আসে, তোমাকে মেন্টালিও বোঝাবে, ফিজিক্যালিও বোঝাবে। এই কারণে আমি তোমাকে এই ঘটনাটা বললাম। আর তুমি যে কল্যাণী এক্সপ্রেস ওয়ের যে ঘটনাটা বললে, সামনে যে একজনকে পাস করে গেল, আমি তখন বললাম, আমি একটা জিনিস মনে পড়লো আমার আড্ডা মারতে, এটা মানে আমার একটা বন্ধু আমাকে বলেছে। তো ওই এক্সপ্রেস ওয়ের মধ্যেই একজন বাবা আর ছেলে গাড়ি করে আসছিল, একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল এবং স্পট ডেড ওই এক্সপ্রেস ওয়ের মধ্যে। তারপর থেকে অনেকেই দেখতে পায় ওই বাবা ছেলেকে ওই এক্সপ্রেস ওয়ের মধ্যে। বাবা ছেলেটাই মারা গেছিল। হ্যাঁ, ওই দুজনকে দেখতে পায় নাকি, যে রাস্তা পার করছে, এইগুলো দেখতে পায়। কারণ একজন ওর কাছাকাছি একটা জায়গায় কাজ করে, একজন ওর নাইট শিফট থাকে। আমার সাথে তো রিসেন্টলি 1.5-2 মাস আগে ঘটেছে, আমি কি মানে অবিশ্বাস করবো। না বড় বড় ঘটনা তুমি দেখো, এই বিশেষ করে হাই রোড বা ট্রেন লাইন, এই করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট ঘটলো, তারপর গ্রামবাসীরা নাকি রাত হলেই কান্নার আওয়াজ পেতো যেই সময় অ্যাক্সিডেন্টটা ঘটেছিল বা ওই সময়গুলো। দেখো, যেটা রটছে তার কিছুটা তো বাস্তব। আর আমি আরেকটা জিনিস ভাবলাম, যে তুমি যে কথাগুলো বললে সেটা নিয়ে, যে একটা কার ইঞ্জিনের যে কথাটা বললে, আর এটা কি সময় যেতে যেতে ওই যে জায়গাটা ছিল এফেক্ট কমতে থাকে? কারণ আমি যখন গেলাম আমি ফিল করতে পারলাম। এখন কিন্তু অত ঘটনা শোনা যায় না, কেউ দেখতে পাচ্ছে বা কিছু, বাট গা ভার হয়ে যাচ্ছে, মানে যত বছর যাচ্ছে জিনিসটা কিন্তু একটুনি কমছে পাওয়ারটা, আস্তে আস্তে সেটা হয় তাহলে হয়, বাট র্যান্ডম হয় না, বিভিন্ন কারণে হয়, ঠিক আছে। তার অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। ধরো যে রাস্তা, সেই রাস্তা দিয়ে কখনো ঠাকুর নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে, কোনো সিদ্ধ ব্যক্তি সেখান দিয়ে গেছেন, তিনি কিছু বুঝেছেন, কিছু করেছেন, এগুলো হয়। আমি যখন আমার গুরুর সাথে বসে থাকি, এমন এমন কিছু ঘটনা শুনি। আমি স্পিরিচুয়াল হেল্পের ব্যাপারেও আগে বলতাম না, ঠিক আছে। অনেক দিন ধরে তো আমি এইসব জিনিসের মধ্যে যুক্ত রয়েছি, 2017 থেকে। আমার গুরু পারমিশন দিয়েছেন, তারপর আমি স্পিরিচুয়াল হেল্প বা যা যা করার সেগুলো করি, ঠিক আছে, অধিকার পেয়েছি তারপর। তো কি বলো তো, এমন অনেক জিনিসপত্র রয়েছে না যেগুলো তুমি ভাবলে
মানে ভাবার থেকেও বেশি কিছু একটা ঘটে, যেগুলো আমরা ভাবতেও পারি না, আমরা তো ইউটিউবে বলিও না সেই সব ব্যাপার। আর একটা প্রশ্ন করছি তোমাকে এই ঘটনা সম্বন্ধীয়, যে আমি যে বললাম পরিত্যক্ত একটা কবরস্থান ছিল ওই রাস্তাটার ঠিক পাশে, লোকে চিনতেও পারবে না কারণ জঙ্গল হয়ে গেছে। তো আমি একটা জায়গায় দেখছিলাম যে এই পরিত্যক্ত কবরস্থান, পরিত্যক্ত শ্মশান, এইসব জায়গায় যদি কেউ বাড়ি করে বা হয়তো পড়েই আছে কিন্তু নোংরা অবস্থায়, তাহলে নাকি জায়গাটা নেগেটিভ হয়ে যায়। কারণ অনেকে বলে শ্মশান পবিত্র জায়গা, আর ইসলামে বলে যে কবরস্থান এরিয়া হচ্ছে পবিত্র জায়গা, যদি বাইরে কোনো নেগেটিভ কিছু ঘটে তুমি যদি কবরস্থানে চলে যাও তুমি নাকি সেফ, বা শ্মশানে চলে যাও সেফ। ধরো কোনো একটা অ্যাক্টিভিটি সে ফেস করছিল, সে যদি ওই সময় শ্মশানে চলে যায় বা কবরস্থানে চলে যায় তাহলে সে সেফ। বাট ওটাই যদি পরিত্যক্ত কবরস্থান বা একদম নোংরা কোনো একটা শ্মশান বা নোংরা কবরস্থান হয়ে যায় তাহলে বিষয়টা কি হয়? কারণ এখানে ওই রাস্তাটার পাশে কিন্তু সেটাই ছিল। দেখো, ইসলামের ব্যাপারটা বা কবরস্থানের ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না, আমার একদম অ্যাকিউরেটলি ব্যাপারটা নিয়ে জানা নেই। কবরস্থান পবিত্র, ডেফিনেটলি পবিত্রই হতে হবে, কিন্তু সেখানে গেলে সেফ হয়ে যাবে বা কিছু। শ্মশানের ব্যাপারটাও খানিকটা সেরকম, কিন্তু শ্মশানের ব্যাপারটা হচ্ছে এটাই, আমি যতটা জানি সেটা হচ্ছে যে ওখানে কোনো শ্মশানের পাশে শিব মন্দির দেখবে, কালী মন্দির দেখবে, শ্মশানের একজন ক্ষেত্রপাল, এবং এরকমটাও বলা হয় যে শ্মশানে ভৈরবও বাস করেন, তার নজরেই পুরো ব্যাপারটাকে দেখা হয়, তিনি এই জায়গাটাকে রক্ষা করছেন। তুমি যখন তার আন্ডারে চলে গেলে, তার কাছে কি বলবো, সারেন্ডার করলে বা তুমি তার কাছে আশ্রয় চাইছো, তুমি মানে তুমি তখন এমন একটা বড় শক্তির কাছে গিয়ে নিজেকে সারেন্ডার করছো যে তোমার সব কিছু বাধা বিপত্তি কাটিয়ে দিতে পারে। আবার অনেকে আছে যারা শ্মশানে গিয়ে খুব ভয় পায়, তাদের কর্মফলই সেটা, সে সেই আশ্রয় পাওয়ার হয়তো যোগ্যই নয়, সে এমন কিছু কিছু কাজ নিজের লাইফ স্প্যানে করেছে। কি বলতো, এই যে এত কিছু তন্ত্র মন্ত্র অ্যাস্ট্রোলজি হ্যান ত্যান অল দ্যাট সবই আছে, ঠিক আছে মানছি, মানুষের কর্মই কিন্তু মেন। তুমি লাইফে যত ভালো কর্ম করবে, যত মানুষকে হেল্প করবে, তত কিন্তু তোমার কর্মের যে জায়গাটা, এই জায়গাটা উন্নত হচ্ছে। আমরা যেমন প্রত্যেক বছর, মানে আমি স্পেসিফিক্যালি শীতকালে যারা দরিদ্র বা দুস্থ আছেন তাদেরকে আমি প্রত্যেক বছরে কম্বল দান করি, ঠিক আছে, এটা বেশ অনেক বছর ধরেই করছি। যখন একদম সামর্থ্য ছিল না, একটা দুটো দিয়ে স্টার্ট করে এখন 50-100 যতগুলো পারি আমি দিই। এটার মাধ্যমে কি তুমি একটা সাধারণ মানুষকে একটা হেল্প করছো, সেটার মাধ্যমে তুমি একটা পুণ্য অর্জন করছো। বা অনেক সময় অনেক ট্রান্সজেন্ডার মানুষ থাকেন, তৃতীয় লিঙ্গের মানুষ থাকেন, তারা যখনই ধরো গাড়ি চালাচ্ছি বা বাইক চালাচ্ছি, যখনই আসেন তখনই কিন্তু আমি মানিব্যাগটা খুলি, আমি দেখিও না, আমার সব থেকে বড় যে নোটটা থাকে আমার মানিব্যাগে, আমি সেটাই তাদেরকে দিয়ে দিই, তারা আশীর্বাদ করেন। এনাদের আশীর্বাদ অভিশাপ দুটোই খুব লাগে, ঠিক আছে। তোমার কাছে যেটা আছে তুমি সেটা দাও, ভক্তি ভরে দাও, তুচ্ছ তাচ্ছিল্য করে বা দান করছে এরকম ভেবে দিও না, তাদের হয়তো প্রয়োজনও লাগবে, সেটার উপর বেস করে তাদেরকে দান করো, খুব ভালো এফেক্ট হয়। স্পেশালি যাদের কথাবার্তাতে প্রবলেম রয়েছে, যারা ভালোভাবে কথা বলতে পারেন না, নিজের ভাবনা প্রকাশ করতে পারেন না, এই যারা তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন তাদের আশীর্বাদ কিন্তু এদের জন্য খুব ভালো কাজ করে। তো বেসিক্যালি যে সকল শ্মশান পরিত্যক্ত, সেখানে তো সেই পরম এন্টিটি বা সেই প্রোটেক্টিভ ফোর্সটাই থাকে না, তো সেখানে অনেক ধরনের অনেক কিছু হওয়ার চান্সেস বেশি থাকে, কারণ জায়গাটা উন্মুক্ত, মনিটর করার কেউ নেই, ঠিক আছে। কবরস্থানের ক্ষেত্রেও ধরো নোংরা জায়গা, ঠিক আছে, অগোছালো হয়ে রয়েছে, অপরিষ্কার হয়ে রয়েছে, সেই জায়গাতে না এই সকল যারা জিন রয়েছে তারা নিজের ক্ষমতাটাকে অনেকাংশে বাড়িয়ে নিতে পারেন, এরকমটা হয়তো মনে করা হয়। তার জন্য এই জায়গাগুলো স্পেসিফিক্যালি এতটা হন্টেড বলে কনসিডার্ড হয়। অনেকে অনেক কিছু ফেস করে। হ্যাঁ, ডেফিনেটলি। ধরো কোনো জায়গায় কোনো রিচুয়াল পারফর্ম করা হচ্ছে, পরিত্যক্ত জায়গাতে গিয়ে তো কেউ কোনো রিচুয়াল ফলো করছে না, কিছু কিছু তন্ত্রের প্র্যাকটিসেস ছাড়া, তো সেই জায়গাটা এমনিতেই নেগেটিভ হয়ে যাচ্ছে। তো সমাজে তুমি এই যে ঘটনাটা শেয়ার করলে, এই ঘটনা ছাড়া তোমার এক আত্মীয়ের সাথে, খুব নিকট এক আত্মীয়ের সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল, ঘটনাটা কি? হ্যাঁ, এই ঘটনাটা আমার দিদি আমাকে শেয়ার করেছে, আমার মামার মেয়ে, ওর মুখ থেকে আমি পুরো ঘটনাটা শুনেছি, এবং যখন শুনলাম আমি কিন্তু বেশ অবাক হলাম, কারণ এই ঘটনাটা হয়তো অনেকের সাথেই ঘটে, তারা হয়তো শেয়ার করেনি, কিন্তু আমি বেশ একটুখানি ভয়ই লেগেছিল বলতে গেলে, কারণ সমাজে এমন এমন জিনিস ঘটে যেগুলো কিন্তু
খুবই খারাপ আমি বলবো, এবং এখনও ঘটে চলেছে এইসব জিনিসপত্র, যেটা আমি জানতে পেরেছিলাম। তো আমি তাহলে বলছি প্রথম থেকেই। তো আমার দিদি নাম হচ্ছে প্রীতি, ওর কাছ থেকে আমি পুরো ঘটনাটা জানতে পারি। ও যেটা বলে, আমার মামি যখন, আমার বোন যে, সেই বোন সদ্যজাত ছিল, তখন 1 মাস 2 মাস বয়স, সদ্যজাত, ওই সময় এই ঘটনাটা ঘটেছিল। বোন সবে সবে হয়েছিল, এবং এই ঘটনাটা যখন ঘটে ওই স্পটে, মানে ওই সময় কিন্তু আমার দিদি ছিল এবং এই সব জিনিসই দেখেছিল। মানে প্রীতিরই বোন হয়েছে basically। হ্যাঁ, এবং এই পুরো জিনিসটা কিন্তু দেখেছিল, আর বাকি ডিটেলসগুলো পরে মামি আমার এই দিদিকে বলেছিল। তো পুরোটা একবারে আমাকে পুরোটা শেয়ার করেছিল আমাকে, তো সেটাই তোমাকে বলছি। তো আমার মামি যখন সদ্যজাত, যেহেতু আমার বোন হয়েছে, তো ওই অবস্থায় ঘরে আছে, এবং আমার মামা সেদিনকে ছিল না, 2 দিনের জন্য বাইরে কাজে গেছিল। আর আমার এক মাসি, তিনি খুব ভালো রান্না করতেন এবং সবাইকে হেল্প করার চেষ্টা করতেন। আর এখানে যেটা তোমাকে বললাম যে আমার সবে বোন হয়েছে, তখন ওই অবস্থায় একজন হেল্পার লাগে, যে একটু রান্না করে দিলে ভালো হয় বা একটু দেখভাল করলে ভালো হয়। তো আমার মাসি কিন্তু এসছিল আমার এই মামির বাড়িতে, বোনকে দেখভাল করতে, আমার মামিকে দেখভাল করতে। তো ওই সময় একদিন দুপুরবেলা হবে, ভর দুপুর, ওই 3টে 3:30 দুপুরবেলা, ওই দুপুরবেলা শুয়ে আছে আমার মামি, হঠাৎ একটা জোরে চিল্লানোর আওয়াজ এসছে। সবাই দৌড়ে এসছে, এসে যেটা দেখছে, আমার মামি নিজের মেয়ে, আমার বোন যে সদ্যজাত 1-2 মাস বয়স, তার গলা টিপে ধরে আছে। কি বলছো? হ্যাঁ, এবং মুখ দিয়ে মানে চিল্লানোর আওয়াজ করছে ঊর্ধ্বস্বরে। এবার যখন সবাই হাত পা ছড়ছে, কী হয়েছে কী হয়েছে, তখন জ্ঞান মানে একটা ঘোরের মধ্যে ছিল ওই অবস্থায়। বলছে কী হলো, কী করছি আমি? তুই কী করছিস জানিস না? তখন সবাই তাকিয়ে আছে আমার মামির দিকে, যে এটা কী করছিস, যে নিজের সদ্যজাত সন্তানকে এরমভাবে গলা টিপে ধরে আছিস। তখন আমার মামি যেটা বলে, একটু আগে আমি একটা জিনিস দেখলাম। বললে কী? বলছে মামি যেটা দেখেছিল, সামনে একটা দরজা, ওই দরজা থেকে পাটা হচ্ছে নোংরা, একদম মানে ফালতু একদম নোংরা একটা পা ভেতরে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। মামি পা থেকে আস্তে আস্তে উপরের দিকে যখন তাকাচ্ছে, দেখছে গায়ে জামা কাপড় যেটা আছে একদম নোংরা, পাগল রাস্তা দিয়ে যখন থেকে বস্তা নিয়ে যায়, একদম গন্ধ, নোংরা, চুল ফুল একদম পচে গেছে, চামড়া পচে যাচ্ছে, পোকামো হয়ে গেছে। সেই অবস্থায় একটা মহিলা নাকি আস্তে আস্তে ভেতরে ঢুকছে, এবং তার চোখটা হচ্ছে আমার ওই বোনের দিকে, বাচ্চাটার দিকে। হ্যাঁ, বোনের দিকে। এবং আস্তে আস্তে হেঁটে হেঁটে যখন আসছে, আমার মামি কিন্তু মুখ দিয়ে যে চিল্লাবে বা কথা বলবে কিচ্ছু বলতে পারছে না, বোবায় ধরা যেটাকে বলে, যে দেখতে পাচ্ছে বাট কিছু করতে পারছে না। সোজা হেঁটে 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 একদম কাছে যখন চলে এসছে আমার বোনের, এসে এভাবে ধরতে যাচ্ছে, ওই অবস্থায় দেখে যে ওই মহিলাটা গলা টিপে ধরে আছে আমার বোনকে। সেই অবস্থায় আমার মামি চিল্লেছে, কিন্তু সবাই যখন আসে তখন যেটা দেখে যে মামি কিন্তু গলাটা চেপে ধরেছে। কি বলছো? এবার মামি যদি ওটা স্বপ্ন দেখে, যে মামি হয়তো স্বপ্ন দেখলো বা একটা মনের ভুল, লোকে ভাবতেই পারে এই জিনিসটা। কিন্তু আমরা অনেক সময় কি ছোট ছোট বিষয় আমরা ইগনোর করি, পরবর্তীকালে সেটাই হয়তো বড় আকার নেয়, বা একটা রহস্য আছে সেটা হয়তো আমরা ছেড়ে দিলাম, অন্য কাজ আছে, ব্যস্ত আছি, বাট পরে যখন জানি অবাক হয়ে যায়। এই সিচুয়েশনটা, এই ঘটনাটা ওখানেই স্টপ হয়ে যায়। সবাই বলে না, মনের ভুল তোর, ছাড় বলে সবাই আবার ঠিকঠাক করে রাখে। এই ঘটনাটা এখানেই এন্ড। কিন্তু এর পার্ট 2 আছে একটা, এটারই যেটা লিঙ্ক করছে পুরো ঘটনাটা, সেটা তোমাকে বলি। এবং এই ঘটনার কিন্তু একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আমি তোমাকে করব, ঘটনাটা শুনলে তুমি নিজেই বুঝে যাবে। তো ওই এরিয়ার মধ্যেই কিছু প্রতিবেশী যারা থাকতো, তাদের দোতলা বাড়ি ছিল, এবং ছাদের মধ্যে কিছু ছেলে গরমকালের রাত্রেবেলা খালি গায়ে শুতো, প্রায় 3-4 জন ছেলে ছিল, তারা উপরে ওই দোতলা বাড়ির ছাদে শুতো। এবং সকালবেলা উঠেই তাদের গা থেকে নাকি মানে বিভৎস রকমের ভোটকা গন্ধ বেরোতো, একদম ফালতু পচা গন্ধ এরকম বেরোতো। আর ওরা একটু দুর্বল ভাবতো নিজেকে, মানে সকালে মানুষ উঠে কি একটু চার্জ আপ হয়ে যায় বা এনার্জি থাকে। রাত্রেবেলা মানুষ কেন আসে, যাতে এনার্জিটা সঞ্চয় করবে, দেন আবার সকালবেলা থেকে ভালো এনার্জি নিয়ে কাজ করবে। কিন্তু ওরা যখন উঠতো, গায়ে গন্ধটাও বেরোতো, একটা পচা গন্ধ, এবং দুর্বল লাগতো 3-4 জন ছেলের সাথে। এই জিনিসটা ওরা প্রায় অনেক দিন ধরে ফেস করে, 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম যখন রোজ ফেস করছে, কিন্তু কোনো কারণ খুঁজে পাচ্ছে না। মানে সেন্ট দিচ্ছে গায়ে, বা বডি স্প্রে দিচ্ছে, বা রুম ফ্রেশনার ছাদের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছে, ফুল গাছ নিয়ে এসেছিল যে হয়তো সত্যি এরকম হচ্ছে, কিন্তু কোনো নোংরা নেই, কিচ্ছু নেই। দিনের বেলা কিন্তু এটা ওরা ফেস করছে না। রাত্রেবেলা যখন শুচ্ছে, যেহেতু গরমকাল, রাতেরবেলা যখন শুয়ে যখন ভোরে উঠছে, তখন এই জিনিসটা ফেস করছে। তারপর ওরা বাড়িতে বলে যে আমরা এরকম ফেস করছি। তো সবাই বলে যে এই জিনিসটা কোনো আমাদের স্বাভাবিক লাগছে না, যে এরকম গা দিয়ে গন্ধ বেরোচ্ছে এবং দুর্বল লাগছে। তো ওদের কাছাকাছি একটা তান্ত্রিক থাকতো, যে পূজা অর্চনা করতো, কালী পুজো করতো, বিভিন্ন পুজোর সাথে যুক্ত ছিল, তো মানে তন্ত্র রিলেটেড কাজ তিনি করতেন। তো তার কাছে গিয়ে এই কথাটা বলে, তখন ওদেরকে একটা ফাতনা দেয়, ফাতনা আর বড়শি, এই দুটো জিনিস দেয়,
এবং ফাতনার বড়শিটাকে বলে এইটা তোরা যখন শুবি রাত্রেবেলা ছাদের মধ্যে ওই এরিয়ার মধ্যে রাখবি, এবং ওদেরকে একটা করে ধাগা বেঁধে দেয় হাতে, এটা করে ওরা রাত্রেবেলা শুতে যায়। এবার যখন শোয় ওরা যেটা দেখে, হালকা ঘুম তো আসবে না, কারণ ওদের বলেছে যে রাত্রেবেলা কিন্তু অনেক কিছু দেখতে পারিস, ভয় পাবি না, চিল্লাবি না, চুপচাপ থাকবি, তোদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আজকে কাউকে দেখতে পারিস তোরা। তো ওই বড়শি আর ফাতনাটা দেয়, দিয়ে ছাদের মধ্যে রেখে দেয়, সুতো দিয়ে ফাতনাটাকে বেঁধে বড়শিটা বেঁধে জাস্ট এইটুকুন একটা মানে দড়ির মধ্যে ওই জিনিসগুলো বেঁধে দিয়ে দেয় ওদের, লাইলন যে মাছ ধরে যে লাইলন যে দড়িগুলো হয় ওটার মধ্যে বেঁধে দেয়। ওটার মধ্যে কিছু তন্ত্র আমার মনে হয় করেছিল, এরপরে যেটা বলবো সেটা হয়তো আমার ওটাই মনে হয়েছিল, তুমি সেটা ক্লিয়ার বলতে পারবে। তো ওটা দেয় রাত্রেবেলা, ওরা শোয়, ওরা হালকা চোখ যখন হালকা খুলেছে দেখতে পাচ্ছে দুটো পা, এবং পায়ের চামড়াগুলো খসে খসে পড়ছে, নোংরা মানে কাদা মেখে এসছে এরকম একটা পা, ওই অবস্থায় হেঁটে হেঁটে ওদের চারিদিকে ঘুরছে। এই জিনিসটা ওরা দেখেছিল। তারপরে আর ওদের সাহস হয়নি যে ওরা ওপরে তাকাবে, ওরা বলেই ছিল যে তুই কিন্তু ভয় পেতে পারিস সেদিনকে। তারপর ভোর হয়ে গেছে, দেখছি ওই ফাতনা আর বড়শিটা যেটা ছাদের মধ্যে ওই তন্ত্র যিনি করেছিলেন, যে তান্ত্রিকটা রাখতে বলেছিল, সেটা আর খুঁজে পাচ্ছে না ছাদের মধ্যে। ভোরবেলা মানে কি 5টা সাড়ে 5টা, গরমকালে তো সূর্য তাড়াতাড়ি মোটামুটি উঠে যায়, তো 5 সাড়ে 5টা বেশ আলো হয়ে গেছে, খুঁজে পাচ্ছে না। তখন ওই তান্ত্রিকটার কাছে যায়, গিয়ে বলে যে আমরা তো খুঁজে পাচ্ছি না। তখন বলছে যিনি এসেছিলো তাকে দেখতে পেরেছিস? বলছে আর সাহস হয়নি, শুধু দুটো পা দেখেছি। বলছে পাটা কীরকম ছিল? তখন বলে যে এরকম কাদা মাখা একটা নোংরা পা, চামড়া খসে খসে পড়ছে এরকম। তখন বলে কোনো জায়গায় দেখবি কাদার পায়ের চিহ্ন থাকবে, হেঁটে গেছে বা কিছু এরকম চিহ্ন থাকবে। তো ওরা খোঁজ করে লোকালে, দেখা যায় ওদের বাড়ির একটু পাশে একটু জঙ্গল মতো এরিয়া ছিল, ওখানে একটা বাড়ি ছিল যেটা বহু বছর ধরে বন্ধ। তুমি দেখবে যে কোনো এরিয়াতেই এরকম কিছু পরিত্যক্ত বাড়ি থাকে, যে বিভিন্ন কোর্ট কেস চলছে হয়তো, বা হয়তো মালিক মারা গেছে, তো বাড়িগুলো এরকম পড়ে থাকে। সেরকম একটা বাড়ি ওই এরিয়াতে পড়েছিল। ওই বাড়ির কাছে একটা ট্যাঙ্কি আছে, পায়খানার ট্যাঙ্কি যেগুলো বলে, সেপটিক ট্যাঙ্ক যেগুলো বলে, ওই ট্যাঙ্কির ওইখানে ওই ফাতনাটা পাওয়া যায়। যখন ওখানে পাওয়া যায় তো ফাতনাটা এমনি এমনি চলে গেল, রাতের বেলা কাউকে দেখতে পারেনি। ভোরবেলা 5টা সাড়ে 5টায় ওই তান্ত্রিকের কাছে যায়, গিয়ে সব কথা বলে সকাল সকাল। তারপরে কিন্তু ওরা যখন খোঁজা শুরু করে, এটা কিন্তু পায় ফাতনাটা। মানে যেখানে ফাতনা আর বড়শিটা ছিল তার থেকে অন্য জায়গাতে রয়েছে। হ্যাঁ, অনেকটা দূরে, মানে একটুখানি গিয়ে প্রায় মানে 1-2 মিনিট যেতে হবে, একটু পাশে একটা বাড়িতে, যেটা পরিত্যক্ত বাড়ি, তার একটা পাশে সেপটিক ট্যাঙ্ক থাকে, ওই পায়খানার ট্যাঙ্কি যেগুলো থাকে ওই এরিয়ার মধ্যে এই ফাতনাটা পায়। তখন যখন তান্ত্রিককে বলে এই এরিয়াতে পেয়েছি, তান্ত্রিক আসে, তখন যথারীতি 9টা সাড়ে 9টা 10টা বেজে গেছে, মানে একটু লেট হয়ে গেছে, মর্নিংটা একটু লেট। তো তখন পাড়া প্রতিবেশীও আসে যে তান্ত্রিকটা এখানে এসে কী করছে। তান্ত্রিক যেটা বলে যে এই এরিয়ার মধ্যে একটা জিনিস ঘটেছিল, আপনারা কি জানেন? তখন বেশিরভাগই ওখানে কী ছিল, যারা নতুন শিফট হয়েছে এরকম পাবলিক ছিল, তারা বলছে না এটা তো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, আমরা অতটা জানি না। ওই ভিড়ের মধ্যে একটা বয়স্ক লোক আসে, সে বলে এখানে একটা ঘটনা ঘটেছিল, জানি না আপনারা কি বিশ্বাস করবেন। বলে কী ঘটেছিল আপনি বলুন, তারপর আমি বলছি। তখন ওই বয়স্ক লোক যেটা বলে যে এই এরিয়ার মধ্যে একজন কাপল থাকতো, এবং মাঝে মধ্যে ওদের ঝামেলা হতো, এবং মহিলাটা প্রেগনেন্ট অবস্থায় যখন ছিল তখনও ঝামেলা হয়েছে, বাচ্চা পেটে। ওই অবস্থায় স্বামী নাকি অ্যাসিড ছুঁড়ে মারে নিজের ওয়াইফকে, বাচ্চাটাও পেটে। তো যথারীতি বাচ্চাটাও মারা যাবে, ওয়াইফটা মারা যাবে, ওই অবস্থায় মারা যায়। এবং ওনার বডি ওই পায়খানার ট্যাঙ্কির মধ্যে নাকি ফেলে দেওয়া হয়েছিল হ্যাঁ। সেপটিক ট্যাঙ্কে। এবার যখন পচা দুর্গন্ধ বেরোচ্ছে, তখন প্রতিবেশী জানতে পারে, সবাই ভিড় জড়ো হয়, এবং তখন এই জিনিসটা কী বলবো, মানে Reveal খুবই হয়। একটা মানে খারাপ জিনিস। আমি বলতেও খারাপ লাগছে বিষয়টা, মানে চিন্তা করলে, মানে এতটা নোংরা ঘটনা ঘটে। এবং পচা দুর্গন্ধ, মানে কী বিভৎস বলে পচা দুর্গন্ধ বেরোচ্ছে পায়খানার ট্যাঙ্কি থেকে, ঢাকা অবস্থায় যে বাইরে বেরিয়ে আসছে, এবং পাড়া প্রতিবেশী জেনে যাচ্ছে। এই ঘটনাটা ঘটেছিল। তারপর থেকে স্বামীকে আর খুঁজে পাওয়া যায় না, স্বামী শহর মনে ছেড়ে দেয়, ফেরার হয়ে গেছে। আর ওইটা প্রপার্টিটা ওইভাবে পড়ে আছে। তো তান্ত্রিকটা আরও কিছু কথা বলে, যেটা পাবলিকলি বলেনি, সেটা আলাদাভাবে ওই ছেলেগুলোকে বলেছিল। এবং এই ছেলেগুলো কিন্তু আমার যে দিদি, ওরই কিন্তু এক মানে বান্ধবীর বন্ধু ছিল। তো সেক্ষেত্রে ঘটনাগুলো ওকে শেয়ার করেছিল। তো যেটা বলে যে ওই মহিলাটা নাকি ওদের সাথে কোনো যৌন সঙ্গম করতো। এবং আরেকটা জিনিস পরিষ্কার হয়, এই মহিলাটাই ওই মহিলাটা না তো, যে মহিলাটাকে আমার মামি দেখেছিল বাচ্চার দিকে। বাচ্চা, রাইট 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 রাইট। এইটা আমি তখন মানে চেষ্টা করি মানে জানার, তাহলে ওটা হয়তো মনের ভুল। ওটা যদি মনের ভুল হয়, এটা ডেসক্রিপশনটা তো একই, পাটা পচা, দুর্গন্ধ বেরোচ্ছে, একদম তোমার মামি তখন সবে সবে বাচ্চা হয়েছে। আর বাচ্চাদের গা দিয়ে দেখবে একটা আলাদাই গন্ধ বেরোয়। ভালো গন্ধ বেরোবে। আমার এক ভাগনা আছে, ওর বয়স এক বছর সবে সবে হয়েছে, তখন আরও কম ছিল, 3-4 মাস 5 মাস সময়, একটা আলাদাই গন্ধ বেরোতো, মনে হচ্ছে চটকা একটু আদর করি,
একটা অ্যাট্রাকশন তৈরি হয়। তুমি যে কোনো ঘটনা দেখবে যে যেখানে মানে অস্বাভাবিক ঘটনা, মহিলাদের চুল খোলা, তারা অ্যাট্রাকটিভ লাগে বলে অনেক সময় বলে যে ওই এইসব কানেক্ট হয়ে যায়। চুল না খুলে যেতে। সেম বাচ্চাদের ক্ষেত্রে এটা হয় যে ওই সময়টা 1 বছর 2 বছর বা 4-5 মাস 3 মাস মানে এই সদ্যজাত সময়টা একটা অ্যাট্রাকশন থাকে। তো মহিলাটা কিন্তু দুটো ফল্ট মানে দুটো চাহিদা হিসাব মতো ছিল, একটা বাচ্চা নিজের পেটে ছিল সেটার জন্য হয়তো এসছিল, আরেকটা হচ্ছে যৌন সঙ্গম ওই ছেলেগুলোর সাথে। তাহলে গায়ে থেকে যে গন্ধটা বেরোতো, বিভৎস যে গন্ধটা, পায়খানার ট্যাঙ্কির ওখানে কিন্তু ওটা পাওয়া যায়, যে বড়শি ফাতনাটা। এত ঘটনা রয়েছে, তুমি কুলকিনারা পাবে না। মানে আমাদের চোখের সামনে আমাদের আশেপাশেই এত ঘটনা হয়। এই যে ঘটনাগুলো রয়েছে এগুলো টু বি অনেস্ট সবাই জানে, সবার মেমোরিতেও রয়েছে, বাট কেউ কখনো প্রকাশ করতো না। আরেকটা প্রশ্ন ছিল তোমার কাছে, যেটা আমি নিজে ফেস করি এবং আমার মতো হয়তো অনেক মানুষই এটা ফেস করে। শনিবার দিনকে 3 মাথার মোড়ে বেশিরভাগ দেখা যায় লেবু লঙ্কা পড়ে আছে, ঠিক আছে, একটু হেঁটে যাব আবার দেখছি ওরকম পড়ে আছে, প্রত্যেকটা রাস্তার মোড়ে পাবে, হ্যাঁ। রাস্তার মোড়ে। আর শনিবার দিন আমার ব্যক্তিগতভাবে খারাপ যায়, সেটা তুমিও কিছুটা জানো, আর আমি তোমাকে শেয়ার করেছি অনেক জিনিসপত্র। ইভেন আজকে শনিবার আমরা শ্যুট করছি, আজকে কিন্তু আমি যখন আসবো এখানে তার 1-2 ঘন্টা আগে আমার যেই সাইকেলে চেন পড়ে না, লাস্ট পড়েছিল 5-6 মাস আগে, আজকের দিনকেই পড়ে যায় শনিবার দিন, ঠিক আছে। তারপর চেনটা আবার তুলি, অনেক ঝামেলা হয়, মানে বাধা আসে এবং সমস্যা হয়। ইভেন আগেও একবার শনিবার একটা কাজে গেছিলাম, সেখানেও আমার এই বাধা এরকম এসেছিলো। মেট্রো করে যাচ্ছি, মেট্রোটা টালিগঞ্জে আটকে যায়, আবার নামি, যেই টাইমটা ক্যালকুলেট করে গেছিলাম লেট হয়ে যায় যেতে গিয়ে। তো বিভিন্ন বাধা আমি ফেস করি। আর শনিবার দিনকে দেখি এই জিনিসগুলো, যে লেবু লঙ্কা পড়ে থাকে। এবার যদি কেউ ওই লেবু লঙ্কা ভুলবশত সাইকেল দিয়ে পাড়িয়ে দিল, বা হাঁটতে গিয়ে হঠাৎ মানে পাটা লেগে গেল, চেপে দিল, তো এটাতে কি সমস্যা হতে পারে? শনিবার দিনের থেকেও বেশি রোববার দিন সকালে পাবে জিনিসটা, ঠিক আছে। বেসিক্যালি নজর কাটাবার জন্য বিভিন্ন দোকান থাকে, দেখবে লেবু লঙ্কা ঝোলানো থাকে, নজরটাকে কাটিয়ে দেয়। বাজে নজর দোকানের ওপর যেটা পড়ছে সেটাই লেবু লঙ্কা শুষে নেয়। সারা দিনের সারা সপ্তাহের পরে যখন এটার কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, 3 রাস্তার মোড়ে ফেলে দেওয়া হয়। কেউ পাড়িয়ে গেল, অতগুলো নেগেটিভ নজর, এতটা কনসেন্ট্রেটেড একটা এনার্জি, সেটা তার মধ্যে ট্রান্সমিটেড হয়ে যায়, তার ওপর চলে যায়। অবশ্যই এই ক্ষেত্রে নেগেটিভিটির ব্যাপার তো রয়েছে, এবং মানুষের সাথে বিভিন্ন নেগেটিভ জিনিসপত্র হয়, নেগেটিভ ব্যাপার স্যাপার ঘটে। আমি একটা জিনিসই সাজেস্ট করবো, এরকমটা যদি কখনো হয়, বাড়ি এসে কি করবে, 7টা শুকনো লঙ্কা একটা পুটুলির মধ্যে নেবে, অ্যান্টি ক্লকওয়াইজ 7.5 বার, মাথা থেকে মাথা 7 বার হলো, পায়ে নামিয়ে নেবে, মাথাতে শেষ হবে না, পায়ে শেষ হবে। তারপরে 7.5 বার ঘোরানোর পর পুরো মানে সারা গা দিয়ে যেন ঘোরে পুরো ব্যাপারটা, সারা গা দিয়ে ঘোরানোর পর 7.5 বার ঘোরানো হয়ে গেছে, সেটাকে পুড়িয়ে দেবে। পুড়িয়ে দিয়ে লঙ্কা স্মেল পেলে কোনো প্রবলেম নেই, কোনো স্মেল না পেলে প্রবলেম। এবং যদি টায়ার পোড়া, চামড়া পোড়া গন্ধ পাও, তার মানে কোনো বাজে কিছু নজর লেগেছে তোমার উপর। এই জিনিসটা শনিবার মঙ্গলবার দিন রাতে যে কেউ করতে পারে, ঠিক আছে। তার উপরে যদি কোনো নেগেটিভ নজর থাকে সেটা কেটে যাবে। আর একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে নক্ষত্র হয়। মানুষের একটা জন্ম নক্ষত্র থাকে, এরকমভাবে টোটাল 27টা নক্ষত্র রয়েছে আমাদের, ঠিক আছে। 27টা নক্ষত্র মানুষের বিভিন্ন দিনে যে দশা, মানে সোমবার দিন ধরো তোমার এই নক্ষত্র, মঙ্গলবার অন্য নক্ষত্র, তো এটা নবতারা চক্রের মাধ্যমে আমরা ক্যালকুলেট করি। নবতারা চক্রতে বেসিক্যালি 9টা ইন্টু 3 27টা নক্ষত্র থাকে। জন্ম, সম্পদ, বিপদ, খেম, প্রত্যরী, সাধক, মিত্র এবং অতিমিত্র। এর মধ্যে সম্পদ নক্ষত্র, খেম নক্ষত্র, সাধক, মিত্র এবং অতিমিত্র, এই 5টা নক্ষত্র ভালো, বাকি 4টে খারাপ। এবার ধরো তোমার কোনো নেগেটিভ নক্ষত্র চলছে, সেই সময় তোমার কোনো ইম্পর্টেন্ট কাজ করতে হবে। সেই সময় বেসিক্যালি অনেকে কি করেন, রাতে একটা লেবু নিজের পায়ের কাছে নিয়ে ঘুমানো হয়ে গেল, পরের দিন খারাপ নক্ষত্রটা স্টার্ট হবে, লেবুটাকে আড়াআড়িভাবে কাটা হলো, কেটে ওই যে লেবুটা রয়েছে ঘর থেকে বেরোনোর পর প্রথম যে মোড়, সেখানে 1 টুকরো ফেলতে হবে, তারপরের একটা মোড়, সেখানে আর 1 টুকরো ফেলতে হবে। এবার ধরো তোমার বিপদ নক্ষত্র চলছে, সেই বিপদটা ওই কাজটার মাধ্যমে, ওই ক্রিয়াটার মাধ্যমে কেটে যাবে, তুমি ওরকম নেগেটিভ ফলটা পাবে না। এটা যেমন সত্যি, ওই লেবুগুলো যারা মারাবে, ঠিক আছে, তাদেরও তো এরকম টাইপের প্রবলেম আসতে পারে, যেটা তুমি কাটালে মানে ওই এফেক্টটা ওনাদের কাছে চলে যেতে পারে। হ্যাঁ, খুব যে নেগেটিভ এফেক্ট হয়
সেরকমটা নয়। আমি এটা কেন বলছি তোমাকে একটু হুম। অ্যাড করে দিচ্ছি। এবার এখানে আমি কমপ্লিট করে নিই, সেটা হচ্ছে যে যদি কখনো লেবু লঙ্কা পড়ে থাকে সেটাও যেমন অ্যাভয়েড করতে হবে, কাটা লেবু যদি রাস্তায় পড়ে থাকতে দেখেন অ্যাভয়েড করবেন, এটা বলার ছিল আমার। তো বিষয়টা হচ্ছে মানে এই লেবু লঙ্কা তুমি বললে দোকানে ঝোলানো, সেগুলো বেশিরভাগ ফেলা হয়, আর কিছু এই দশা চললে সেগুলো ফেলা হয়, আবার নজর কাটাবার সময় ইউজ করা ফেলা হয়। এবার আমার একজন লেবুর তন্ত্রে অনেক জায়গায় ইউজ আছে। আমার একজন মানে প্রতিবেশী আছে, তাদের সাথে একটা জিনিস ঘটেছে। সেটা হচ্ছে ওই লেবু লঙ্কা যেটা আছে 3 মাথার মধ্যে ফেলা ছিল, ওরা সেটা পাড়ানোর পরে ওদের অনেক শারীরিক সমস্যা হয়, যেটা ছিল না। হুট করে শারীরিক মানে দুর্বল লাগছে, জ্বর, এই জিনিসগুলো অনেক দিন ধরে চলছিল। তারপর একদিন সকালবেলা ভোরবেলা নাকি আমাদের একজন প্রতিবেশী দেখেছে ওদের বাড়ির উঠোনে থেকে কেউ সামনে একটা গেট আছে, ওই গেট সামনে থেকে বেরিয়ে যাচ্ছে। একটা বুড়িকে মতো দেখেছিল, বয়স্ক বুড়ি এরকম একটা দেখেছিল। সকালবেলা যখন ওরা ওঠে ওদের উঠোনে দেখে ধানের যে শীষগুলো হয় ছোট ছোট, ওগুলো ভর্তি পড়া ছিল। আমি তোমাকে হোয়াটসঅ্যাপে করেছিলাম এই বিষয়টা, যে ধানের শীষ পড়লে কি কোনো ব্ল্যাক ম্যাজিক বা কি জিনিসটা, সেটা কিন্তু শনিবার দিনই ফেলেছিল। তো ওই পাড়া দেওয়ার পরে ওদের অসুস্থ হওয়া, তারপরে আবার ধানের শীষ ওদের উঠোনে ফেলে গেছিল, পুরো ভরে আছে উঠোনটা। পুরোটাই এনার্জি, আমরা জানিয়ে কাজ করি সবটাই এনার্জি। পজিটিভ এনার্জিকে ডাকা হয়, নেগেটিভ এনার্জিকে বাইরে বার করে দেওয়া হয়। ধরো তোমার আমি কাজ করলাম, তোমার নেগেটিভিটিকে কেউ বার করে দেওয়া হলো, হ্যাঁ, কিন্তু সেই নেগেটিভিটিটা তো চলে গেল না, কারোর না কারোর উপর একটা ইম্প্যাক্ট পড়ে, ট্রান্সফার হয়ে গেল। ট্রান্সফার হয়। এটা একদম সত্যি কথা, এটা অন ক্যামেরা বলছি, গিভ অ্যান্ড টেক পলিসি পুরোপুরি। তাহলে চিরুনি, তালা, এই জিনিসগুলো সেম একই কাজ। তালা নিয়ে তো স্পেসিফিক্যালি আমি বলবো যে তোমার যদি 3 রাস্তার মোড়ে কোনো তালা থাকে, যদি তালা পড়ে আছে, পুরনো তালা, দেখবে যে চাবিটা সমেত পড়ে রয়েছে, ওটা কখনো ধরবে না। আর আমি একটা দেখি লাল চিরুনি, ওটা দিয়েও কি আরো এইসব আরো মারাত্মক কিছু করতে পারে। লাল চিরুনি ব্যাপারটা তো একদমই মানে লাল চিরুনির ব্যাপারটা দেখো, চিরুনি দিয়ে অনেক ব্যাপার হয়, বাট লাল চিরুনি স্পেসিফিক বিভিন্ন কালারের হতে পারে ইউসেজের ক্ষেত্রে। বাট আমি একটাই কথা বলবো, 3 রাস্তার মোড়ে যদি কখনো নতুন তালা পড়ে রয়েছে, ঝকঝক করছে, তালাটাও পড়ে রয়েছে, তার সাথে চাবিটাও পড়ে রয়েছে, ওই তালা কিন্তু কখনো ইউজ করবে না, বিভৎস জিনিসপত্র নেমে আসবে তাদের লাইফে। ঠিক আছে সৌম্যজিৎ, অনেক দিন পরে একটা আড্ডা হলো এই শীতের আমেজে, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সৌম্যজিতের ঘটনা বা এই আলোচনাগুলো আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। আপনার যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প নেওয়ার থাকে, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন বা কোনো তান্ত্রিক হেল্প লাগে, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। কৌস্তবের আড্ডার এরকম আরও পডকাস্ট দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।